যে এখানে আমরা একটা ট্রান্সফরমারের ছবি এঁকেছি। ঠিক আছে, ট্রান্সফরমারের একটা ছবি আমরা এখানে ড্র করেছি। এটা হচ্ছে ট্রান্সফরমারের ধরো প্রাইমারি সাইড, আর এদিকটা ধরো সেকেন্ডারি সাইড। আচ্ছা, এটা কি ধরনের ট্রান্সফরমার বলো? এটা হচ্ছে একটা প্রাইমারি সাইডটা কিসে কানেক্টেড আছে? রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ, এদিকে রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ। এখানে দেখো প্রাইমারি ওয়াইন্ডিং গুলো আমার ডেল্টাতে কানেক্টেড আছে। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা কানেকশন। আর সেকেন্ডারি ওয়াইন্ডিংটা হচ্ছে স্টার কানেকশন। এরকম আছে সিচুয়েশনটা। এখন আমাদেরকে করতে হবে এখানে ডিফারেন্সিয়াল প্রোটেকশন, এবং তার মধ্যেও যেটা আমরা স্পেশালি করবো সেটা হচ্ছে বায়াসড ডিফারেন্সিয়াল প্রোটেকশন। বায়াসড ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমরা ইউজ করব। ঠিক আছে, তো আমরা ফার্স্টে সিটিগুলো দেখিয়ে নিই। আমাদের ইনকামিং সাইডেও সিটি থাকবে, আউটগোয়িং সাইডেও সিটি থাকবে, মানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুদিকে আমাদের একটা করে সিটি থাকবে প্রত্যেকটি ফেজে। এখানে রেড ফেজ হলো, ইয়েলো ফেজ, ইয়েলো ফেজে আমাদের সিটি থাকবে এরকম, প্রাইমারিতেও থাকলো সেকেন্ডারিতেও থাকলো। ঠিক আছে, এবং তারপরে ব্লু ফেজেও এরকম সিটি আছে, এদিকেও সিটি আছে এদিকেও সিটি আছে। নেক্সট এবার আমাদের কাজ হচ্ছে এই সিটিগুলোকে কানেকশন করতে হবে। আচ্ছা বলো তো, প্রাইমারি সাইডটা হচ্ছে ডেল্টা কানেক্টেড আর সেকেন্ডারিটা হচ্ছে স্টার কানেকশন। তাহলে আগের দিন আমরা যেটা ডিসকাস করেছিলাম সেই অনুযায়ী আমাদের প্রাইমারি সিটিগুলো কিসে কানেক্টেড থাকার কথা? যেদিকটা মানে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং কানেকশন ডেল্টা, সেদিকের সিটিগুলো কিন্তু স্টারে কানেকশন থাকবে। এটা আমরা আগের দিন ডিসকাস করেছি। এবং যেদিকে আমাদের আহ, মানে যেদিকে ট্রান্সফরমারের ওয়াইন্ডিংটা স্টারে কানেক্টেড আছে সেখানে কিন্তু আমাদেরকে সিটিগুলোকে কানেক্ট করতে হবে ডেল্টা ফরমেশন। তাহলে দেখো এই দিকটা আমাদের ট্রান্সফরমারের ডেল্টা সাইড, তো আমাদেরকে সিটিগুলোকে কিন্তু স্টারে কানেকশন করতে হবে। তার মানে সিটির একটা দিক আমরা স্টার করে দিচ্ছি। এই সিটির, এই সিটি এবং এই সিটির এই টার্মিনালগুলোকে কমন করে একটা নিউট্রাল পয়েন্ট আমরা বানিয়ে দেবো। এগুলোকে নিয়ে একটা নিউট্রাল পয়েন্ট বানিয়ে সেটাকে আমরা ধরো গ্রাউন্ড করে দিলাম। এটা কি হলো, একদিকটা আমাদের স্টারে কানেকশন হয়ে গেল, কিন্তু এই সিটির সেটটাকে কিন্তু আমরা কিসে কানেক্ট করব? ডেল্টায় কানেক্ট করব। তো ডেল্টায় কানেক্ট করার উপায় কি? ডেল্টায় কানেক্ট করার উপায় হচ্ছে আমাদেরকে এই রেড ফেজটাকে আমাকে নিয়ে আসতে হবে, দিয়ে জুড়তে হবে এই ইয়েলো ফেজের সঙ্গে। আবার ইয়েলো ফেজটাকে নিয়ে এসে আমাকে জুড়ে দিতে হবে কার সঙ্গে? ইয়েলো ফেজটাকে নিয়ে এসে আমাকে এই ব্লু ফেজের সঙ্গে জুড়ে দিতে হবে, এবং এই ব্লু ফেজটাকে নিয়ে গিয়ে আমরা কানেক্ট করে দেবো রেড ফেজের এই দিকটার সঙ্গে। ঠিক আছে, এইভাবে আমরা সিটিগুলোকে বলতে পারি আমরা কিসে কানেক্ট করে দিলাম, আমরা একটা ডেল্টা ফরমেশনে কানেক্ট করতে পারলাম। ঠিক আছে, তার মানে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং যেদিকে আছে, যেদিকে আমাদের ওয়াইন্ডিংটা স্টার কানেকশন অ্যাকচুয়ালি, সেখানে আমরা সিটিগুলোকে কানেক্ট করলাম। সরি, প্রাইমারি ওয়াইন্ডিং যেটা আমাদের মানে ওয়াইন্ডিংটা অ্যাকচুয়ালি ডেল্টা কানেক্টেড, সেখানে সিটিগুলো স্টারে কানেক্টেড হলো, এবং সেকেন্ডারিটা যেখানে আমাদের ওয়াইন্ডিংটা স্টারে কানেক্টেড সেখানে সিটিগুলোকে আমরা ডেল্টায় কানেক্ট করলাম। এবার আমরা প্রত্যেকটা ফেজের যে সিটি তার কোরসপন্ডিং ওই দিকের সিটির সঙ্গে কানেক্ট করে দেবো। তাহলে রেড ফেজের সিটিটা এরকম চলে এলো। রেড ফেজের সিটিটাকে আমরা নিয়ে আসবো এদিক থেকে। রেড ফেজের সিটিটাকে নিয়ে এসে আমরা কার সঙ্গে যুক্ত করব? এই দিকের যে রেড ফেজের সিটি আছে তার সঙ্গে আমরা এটাকে কানেক্ট করব, কিন্তু সরাসরি কানেক্ট করব না, আমরা এখানে বায়াস ডিফারেন্সিয়াল প্রোটেকশন ইউজ করছি। তো তার জন্য আমরা একটা রিস্ট্রেনিং কয়েলের মাধ্যমে তাকে কানেক্ট করব, যেরকম আমাদের অল্টারনেটারে ছিল সেরকম আমরা এখানে রিস্ট্রেনিং কয়েল ইউজ করছি। রিস্ট্রেনিং কয়েল কেন ইউজ করি? কারণ কোনো কারণে সিটি স্যাচুরেশনের জন্য যদি সিটির ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স হয়ে যায়, তার জন্য এই ধরনের ডিফারেন্সিয়াল প্রোটেকশন অপারেট করে যেতে পারে। তো সেইটা যেন না হয় তার জন্য একটা বায়াসিং দেওয়া থাকে, সেই বায়াসিংটা করা হয় রিস্ট্রেনিং কয়েলের মাধ্যমে। নেক্সট হচ্ছে ধরো আমাদের ইয়েলো ফেজ। সাপোজ এটা হলো ইয়েলো ফেজ, এটা এখানে কানেক্টেড হবে ইয়েলো ফেজের সঙ্গে। ইয়েলো ফেজের সঙ্গে এটা কানেক্টেড হয়ে গেল রিস্ট্রেনিং কয়েলের মাধ্যমে, এবং ব্লু ফেজ সেটাও আমাদের রিস্ট্রেনিং কয়েল থাকবে। রিস্ট্রেনিং কয়েল এরকম থাকবে, তার মাধ্যমেই কানেক্টেড হবে কার সঙ্গে? না, এই ব্লু ফেজের সঙ্গে। এই ব্লু ফেজের সঙ্গে কানেক্টেড হবে। নেক্সট এগুলো হয়ে গেল আমাদের রিস্ট্রেনিং কয়েল, কিন্তু আমরা এখনো অপারেটিং কয়েল দেখাইনি। অপারেটিং কয়েল কোথায় থাকবে? এই যে আমাদের রেড ফেজের যে রিস্ট্রেনিং কয়েল, সেখান থেকে আমাদের থেকে যাবে একটা অপারেটিং কয়েল। সাপোজ দিস ইজ আওয়ার অপারেটিং কয়েল। ঠিক আছে, একইভাবে ইয়েলো ফেজেও থাকবে অপারেটিং কয়েল, এবং ব্লু ফেজেও থাকবে অপারেটিং কয়েল।
এবং এরা কিসে কানেক্টেড হবে, এরা হচ্ছে স্টারে কানেকশন হবে এবং তাদের নিউট্রাল পয়েন্টটাও গ্রাউন্ডেড হবে। এরাও স্টারে কানেকশন হয়ে নিউট্রাল পয়েন্টটা গ্রাউন্ডিং হলো। তাহলে এই যে কয়েলটা, এইটা এগুলো হচ্ছে অপারেটিং কয়েল। ঠিক আছে, এদের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে কিছু, মানে এই অপারেটিং কয়েলের কোরসপন্ডিং একটা কন্ট্যাক্ট সেখানে আমাদেরকে অবশ্যই রাখতে হবে। সাপোজ আমরা এখানে দেখাচ্ছি কন্ট্যাক্টস গুলোকে এরকম ভাবে, এই একটা কন্ট্যাক্ট হয়ে গেল। ঠিক আছে, যখনই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করবে অপারেটিং কয়েলের মধ্যে এবং সেটা যে টর্ক প্রডিউস করবে সেটা রিস্ট্রেনিং কয়েলের টর্কের থেকে বেশি হবে, তখনই কন্ট্যাক্টটা টেনে নেবে উপরে। সেই একইভাবে আমাদের ইয়েলো ফেজেও এরকম দুটো কন্ট্যাক্ট থাকবে, ইয়েলো ফেজেও দুটো এটা এরকম একটা কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে এবং একইভাবে ব্লু ফেজেও থাকবে, একটা কন্ট্যাক্ট থাকবে। তাহলে এই যে কন্ট্যাক্টস গুলো এগুলো কার সঙ্গে লিঙ্কড আছে, এই যে অপারেটিং কয়েল তার সঙ্গে এই কন্ট্যাক্টটা লিঙ্কড আছে। মাঝের যে অপারেটিং কয়েল সেটা হচ্ছে এই ইয়েলো ফেজের যে কয়েল তার সঙ্গে লিঙ্কড আছে। ঠিক আছে, এবং এই কন্ট্যাক্টস গুলো আমাদের কিসে কানেক্টেড হবে, এরা আবার প্যারালালি কানেক্টেড থাকবে, মানে এই কন্ট্যাক্ট পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট এরা একটা প্যারালাল ফর্ম করবে এবং নিচের এই পয়েন্টগুলো অন্য যে পয়েন্টস গুলো আছে অর্থাৎ এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট এরা মিলে একটা প্যারালাল ফর্ম করলো। ঠিক আছে, এরা কোথায় চলে যাবে, এটা আমাদের চলে যাবে হচ্ছে একটা ব্যাটারির মধ্যে কানেক্টেড থাকবে। এটা এটা একটা থ্রু একটা ব্যাটারি আমরা কানেক্ট করব এটাকে, এবং এটা কোথায় চলে যাবে, এই পয়েন্টটা সাপোজ আমরা 1 নম্বর নাম দিচ্ছি, এখানে ছবিতে এটা দেখানো মুশকিল হয়ে যাচ্ছে যে কারণে আমরা এটাকে 1 নম্বর পয়েন্ট নাম দিচ্ছি। বেসিক্যালি ওই 1 নম্বর পয়েন্টটা কোথায় গিয়ে যুক্ত হবে, এই যে সার্কিট ব্রেকার আছে না, সার্কিট ব্রেকারের থাকে আমাদের ট্রিপ কয়েল, সার্কিট ব্রেকারের মধ্যে কি থাকে, ট্রিপ কয়েল থাকে। এই ট্রিপ কয়েলের মধ্যে কি এনার্জি, মানে কিভাবে পাওয়ার যায়, ট্রিপ কয়েলের মধ্যে পাওয়ার যায় একটা ব্যাটারি থেকে। ঠিক আছে, তাহলে ট্রিপ কয়েলের মধ্যে পাওয়ার যাবে একটা ব্যাটারির মাধ্যমে। তো ব্যাটারিটাকে আমরা এরকম দেখাচ্ছি, ধরো এই ব্যাটারিটার একটা প্রান্ত এই যে সবুজ রঙের তার যেটা আমি দেখিয়েছি তার সঙ্গে যুক্ত আছে, আর একটা প্রান্ত এর সঙ্গে যুক্ত আছে। কিন্তু সার্কিটটা ক্লোজ কখন হবে, সার্কিটটা কিন্তু ক্লোজ তখনই হবে যখন এই 1 নাম্বার আর এই পয়েন্টটাও 1 নাম্বার, মানে এই দুটো পয়েন্ট একটা তার দিয়ে যুক্ত থাকে। এই যে কালো তার আমরা এখানে দেখাতে পারছি না, বেসিক্যালি এই কালো তারটা গিয়ে এইখানে জুড়ে থাকে। ঠিক আছে, একইভাবে এই দিকেও একটা সার্কিট ব্রেকার আছে, এই দিকের সাইডেও, মানে ধরো ইনকামিং সাইড যেটা সেই সাইডেও একটা সার্কিট ব্রেকার আছে। এখানেও আমাদের একটা কি কয়েল থাকবে, একটা ট্রিপিং কয়েল থাকবে সার্কিট ব্রেকারে, সাপোজ এটাও একটা ট্রিপিং কয়েল। ঠিক আছে, এবং এই ট্রিপিং কয়েলটাও কার সঙ্গে যুক্ত থাকবে, এই ব্যাটারিটার সঙ্গে কিন্তু আমাকে কানেক্ট করতে হবে। সাপোজ ব্যাটারিটাকে আমরা এইভাবে দেখাই তাহলে বোঝাতে সুবিধা হবে। ব্যাটারির এই পোলারিটিটা আমরা পাল্টে দিই, ব্যাটারির পোলারিটিটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, ব্যাটারির নিচের দিকটা পজিটিভ করে দিই। ব্যাটারি সাপোজ নিচের দিকটা পজিটিভ আছে আর উপরের দিকটা নেগেটিভ আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, পজিটিভ ভোল্টেজটা সবসময় আমার এখানে এসে থাকছে এবং নেগেটিভটা এর সঙ্গে যুক্ত থাকছে ট্রিপিং কয়েলের সঙ্গে। যখন এই কন্ট্যাক্ট ক্লোজ হবে তখন এই সার্কিটের মধ্যে বা ট্রিপ কয়েল যেটা সার্কিট ব্রেকারের সেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারবে, কারণ তখনই ব্যাটারির ভোল্টেজটা ট্রিপ কয়েলের মধ্যে গিয়ে পড়বে। একইভাবে এইদিকে যে আমরা ট্রিপ কয়েলটা ইউজ করেছি, এদিকে যে ট্রিপ কয়েলটা আমরা ইউজ করেছি, সাপোজ এই ট্রিপ কয়েলের এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট এবং অন্য দিকের প্রান্তটা আমার কার সঙ্গে যুক্ত আছে, এইটার সঙ্গেই যুক্ত আছে, এই যে সবুজ তারটা ছিল এর সঙ্গেই ধরো যুক্ত আছে। ঠিক আছে, তার মানে এই যে ভোল্টেজটা আমার একদিকে এসে যুক্ত হয়েই আছে, কিন্তু পাথটা কমপ্লিট কখন হবে, যখন আমার এই কন্ট্যাক্টগুলো ক্লোজ হবে। যে কোনো একটা কন্ট্যাক্ট যদি ক্লোজ হয় তবে গিয়ে তো এইটা এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা টাচ হবে, তা না হলে তো সার্কিটটা ওপেনই থেকে যাবে। আর যদি টাচ হয় তবে গিয়ে সার্কিটের পাথটা ক্লোজ হবে, তবে গিয়ে ট্রিপ কয়েলটা এনার্জাইজ হবে এবং এই সার্কিট ব্রেকারটা অপারেট করবে। তার মানে কন্ডিশন অফ দি ট্রিপিং কয়েল টু এনার্জাইজ ইজ দ্যাট দ্য কারেন্ট মাস্ট ফ্লো থ্রু দিস অপারেটিং কয়েল। এই অপারেটিং কয়েলের মধ্যে কারেন্ট অবশ্যই ফ্লো করতে হবে এবং সেই কারেন্টটা যে টর্ক তৈরি করবে সেটা এই রিস্ট্রেনিং কয়েলের টর্কের থেকে বেশি হতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে ট্রিপটা হবে না, ট্রিপিং প্রসেসটা সম্ভব হবে না।
এটাকে আমরা একটা সেভ করে রাখি, কারণ এটাকে আমরা বারবার ইউজ করবো এই ডায়াগ্রামটাকে। এবার আমরা এই ডিফারেন্সিয়াল প্রোটেকশনের ডায়াগ্রামটা দেখে নিয়েছি। এবার আমরা ডিসকাস করব যে বিভিন্ন রকমের যে কন্ডিশন সেখানে কিভাবে এই সার্কিটটা তাকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, তো ডিফারেন্সিয়াল প্রোটেকশন আমরা ইউজ করি কি জন্য না, ট্রান্সফরমারের মধ্যে যদি ইন্টারনাল কোনো ফল্ট হয় সেটার হাত থেকে বাঁচার জন্য আমরা ডিফারেন্সিয়াল প্রোটেকশন ইউজ করি। এবার দেখা যাক, ধরা যাক একটা এক্সটার্নাল ফল্ট হয়েছে, মনে করা যাক একটা এক্সটার্নাল ফল্ট এই ট্রান্সফরমারের মধ্যে হয়েছে, মানে এরকম জায়গায় একটা ফল্ট হয়েছে। এটা কোথায় হয়েছে? এটা ট্রান্সফরমারের ভেতরে তো হয়নি, ট্রান্সফরমারের ভেতরে মানে খালি এইটুকু অংশ। ঠিক আছে, এইটুকু অংশকে আমরা ট্রান্সফরমারের ভেতরে বলবো, মানে যেখানে এই সিটি থেকে শুরু করে এই সিটি পর্যন্ত। তার বাইরে আমরা বললে সেটা হচ্ছে এক্সটার্নাল ফল্ট। তো মনে করো এইখানে একটা ফল্ট হয়ে গেছে বাইরের লাইনে, তাহলে সেই ফল্টের ক্ষেত্রে কি আমাদের এই ট্রান্সফরমারটা অপারেট করা, মানে ট্রান্সফরমারের ডিফারেন্সিয়াল প্রোটেকশন অপারেট করা উচিত? উচিত তো নয়। কেন উচিত নয় এবং কেন করবে না সেটা আমরা দেখে নিই। ধরো ফল্টটা আমার এখানে হয়েছে, এখন এই সার্কিট ব্রেকারের এই কন্ট্যাক্টগুলো ক্লোজ আছে। ঠিক আছে, তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাবে? কারেন্ট আমার যাবে কোন ফেজে হয়েছে? ব্লু ফেজে হয়েছে। কারেন্ট তাহলে এই ব্লু ফেজ দিয়ে পাস করবে, ব্লু ফেজ দিয়ে কারেন্ট পাস করবে, এই দিক দিয়ে যাবে। তার মানে এই যে সিটিটা আছে, ব্লু ফেজের যে সিটি, তার মধ্যেও কারেন্ট পাস করবে। ঠিক আছে, তাহলে ব্লু ফেজের সিটি দিয়ে কারেন্ট পাস করলো, এবং ব্লু ফেজের সিটিটা আবার কার সঙ্গে যুক্ত আছে? দেখো, রেড ফেজের সিটির সঙ্গে যুক্ত আছে, তাই তো? রেড ফেজের সিটি দিয়ে যুক্ত আছে, মানে কারেন্টটা আমার এই দিক দিয়ে চলে আসবে। কারেন্টটা আমার কোন সিটির মধ্যে যাবে? এই রেড ইয়েলো এই ব্লু ফেজের সিটির মধ্যে দিয়েও পাস করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার রেড ফেজের সিটির মধ্যে দিয়েও কিন্তু কারেন্টটা পাস করবে। অন্যদিকে যদি আমরা, এটা তো ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড, এই দিকটা আমার হচ্ছে, সাপোজ এটা হচ্ছে সেকেন্ডারি সাইড, আর এই দিকটা আমরা হচ্ছে কি সাইড? এটা হচ্ছে সাপোজ আমাদের প্রাইমারি সাইড। তাহলে প্রাইমারির যদি আমার ব্লু ফেজে কারেন্ট ফ্লো করে, সরি সেকেন্ডারির ব্লু ফেজে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে প্রাইমারির ব্লু ফেজেও কারেন্ট ফ্লো করা উচিত। এটা দিয়েও কারেন্ট ফ্লো করবে। যদি এই ফেজে ফল্ট হয় ব্লু ফেজে, তাহলে সেকেন্ডারিতে যদি ব্লু ফেজে কারেন্ট ফ্লো করে, এর প্রাইমারি দিয়েও একটা হিউজ কারেন্ট ফ্লো করবে, কারণ এটা ফল্ট হয়েছে। একটা ফল্ট মানে তো একটা হিউজ কারেন্ট। তো এই কারেন্টটা দেখো, ব্লু ফেজের যে আমার ওয়াইন্ডিং, সেটা আবার কার সঙ্গে যুক্ত আছে? এটা যেহেতু ডেল্টা, তার মানে এটা রেড ফেজের সঙ্গে যুক্ত আছে, তার মানে রেড ফেজের মধ্যে দিয়েও কারেন্টটা পাস করবে। সুতরাং সেই কারেন্টের এফেক্টটা কার উপরে গিয়ে পড়বে? আমার এক নাম্বার হচ্ছে এই প্রাইমারির দিকে যে আমার ব্লু ফেজের সিটি, তার উপর একটা কারেন্ট ফ্লো করবে, তার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। অন্যদিকে আমার যে রেড ফেজের সিটি, তার মধ্যেও একটা এফেক্ট করবে। তার মানে প্রাইমারিতেও আমার রেড এবং ব্লু এই দুটো ফেজের সিটির মধ্যে কারেন্টের ফ্লো দেখতে পাবো, অন্যদিকে সেকেন্ডারিতেও রেড এবং ব্লু এই দুটো ফেজের সিটির মধ্যে আমরা কারেন্টের ফ্লো দেখতে পাবো। কিন্তু এই ফলটা আমার এক্সটার্নাল ফল। তার জন্য কি হবে, আমার এই প্রাইমারিতে রেড ফেজের সিটির মধ্যে দিয়ে যে এইখান দিয়ে যতটা কারেন্ট আসবে, বেসিক্যালি ঠিক ততটাই কারেন্ট কিন্তু আমার, সরি ডাইরেকশনটা দেখো, কারেন্ট এটা দিয়ে এইদিকে ফ্লো করছে, তো এই সিটি দিয়ে এটা ব্যাক করবে, তো এখান দিয়ে যতটা কারেন্ট ফ্লো করবে এটাতেও কিন্তু ততটাই কারেন্ট থাকবে। ঠিক আছে, মানে প্রাইমারির যে রেড ফেজ এবং সেকেন্ডারির দিকে যে আমার সিটি, তার রেড ফেজ, দুটোর মধ্যে কিন্তু সেম কারেন্ট ফ্লো করবে। অন্যদিকে ইয়েলো তো নেই, ব্লু ফেজের ক্ষেত্রেও দেখতে পাবো যে আমার এই সিটির মধ্যে যতটা কারেন্ট এই দিকে ফ্লো করছে, ঠিক ততটাই কারেন্ট আমার প্রাইমারির দিক থেকে যে সিটিটার টার্মিনাল আসছে সেখানেও ফ্লো করছে। তার মানে যদি এই কারেন্টটা আর এই কারেন্টটা, দুটো কারেন্ট যদি সেম হয়, তাহলে এটা দিয়ে তো কোনো কারেন্ট আসবে না, এটা দিয়ে রেড ফেজের যে অপারেটিং কয়েল, তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট আসবে না। এবং এখানেও যেহেতু এই কারেন্টটা এবং এই কারেন্টটা দুটো কারেন্ট সেম, তার জন্য আমার এই ব্লু ফেজের যে অপারেটিং কয়েল, তার মধ্যে দিয়েও কোনো কারেন্ট আসবে না। এবং কারেন্ট যদি না আসে, তাহলে এই কয়েলগুলো এনার্জাইজড হবে না, এবং এনার্জাইজ না হলে এই কন্ট্যাক্টগুলো ক্লোজ হবে না। কন্ট্যাক্ট যদি ক্লোজ না হয়, তাহলে এই কন্ট্যাক্ট যদি ক্লোজ হতো, তাহলে আমার ট্রিপ কয়েলে সিগন্যাল চলে যেত। কিন্তু এখন তো ক্লোজ হয়নি, তাহলে ট্রিপ কয়েলে সিগন্যাল যাওয়ার প্রশ্ন নেই। তার মানে ট্রিপ কয়েল ট্রিপ করাবে না, সার্কিট ব্রেকারটা যেরকম অপারেট করছিল সেরকমই অপারেট করতে থাকবে। এটা কিসের জন্য হলো? এটা হলো একটা, যদি এক্সটার্নাল ফল্ট হয় তার জন্য এরকম হলো। ঠিক আছে, সুতরাং এক্সটার্নাল ফল্টের জন্য আমাদের এই ধরনের ডিফারেন্সিয়াল প্রোটেকশন অপারেট করা উচিত নয়, এবং এখানে করছেও না। এবারে আমরা এই সেম ডায়াগ্রামটাকেই আরেকটা কন্ডিশনে দেখব। যদি ধরো আমাদের যদি একটা এক্সটার্নাল লাইন টু লাইন ফল্ট হয়, তাহলে কি রকম হয়? লাইন টু লাইন ফল্ট মানে কি? ধরো রেড ফেজের সঙ্গে ইয়েলো ফেজটা শর্ট হয়ে গেছে, এটা এক্সটার্নালি হয়েছে, মানে ট্রান্সফরমারের বাইরে হয়েছে। তাহলে এটাও তো একটা এক্সটার্নাল ফল্ট, যদিও একটা ফল্ট, কিন্তু এটা এক্সটার্নাল ফল্ট। তার জন্য আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশনের যে সার্কিট ব্রেকার বা ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ দি সার্কিট ব্রেকার শুড নট অপারেট। ঠিক আছে,
ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা কিন্তু অপারেট করা উচিত নয়। এর জন্য অবশ্যই অন্য কোনো ফল্ট থাকবে, ফল্ট ডিটেক্টর থাকবে, কিন্তু ডিফারেন্সিয়াল প্রোটেকশনটা এক্সক্লুসিভলি কি জন্য, খালি ট্রান্সফরমারের ভেতরে কোনো ফল্ট হলে সেটাকে ডিটেক্ট করার জন্য। এখন একটা এক্সটার্নাল লাইন টু লাইন ফল্ট ধরো এরকম হয়েছে, তাহলে কি হবে, তাহলে ধরো লাইন টু লাইন ফল্ট হওয়ার অর্থ হচ্ছে আমার এই ধরো রেড ফেজ, এখান দিয়ে একটা হিউজ কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে সেই কারেন্টটা এই রাস্তা দিয়ে এসে ব্যাক করে যাবে, তাই তো? তার মানে রেড ফেজের যে সিটি তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলো, এবং ইয়েলো ফেজের যে সিটি তার মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হলো। এটা আমার কোন দিকে হলো, সেকেন্ডারি সাইডে হলো। যদি সেকেন্ডারিতে হয়, প্রাইমারিতেও সেম ব্যাপার হবে। প্রাইমারি থেকেই তো সেকেন্ডারিতে ভোল্টেজটা যায় বা পাওয়ারটা তো প্রাইমারি টু সেকেন্ডারি তো ইনডিউসড হয়। তার মানে আমার প্রাইমারির ক্ষেত্রেও আমরা বলতে পারি যে আমাদের এই যে রেড ফেজ, এখান দিয়ে একটা হিউজ কারেন্ট যাবে এইদিকে, এবং ইয়েলো ফেজের দিয়ে কারেন্ট বিপরীত দিকে একটা ফ্লো করবে। তার মানে প্রাইমারির যে রেড ফেজের সিটি সেখান দিয়ে একটা কারেন্ট যাবে, এবং ইয়েলো ফেজের সিটি তার মধ্যে দিয়ে এরকম একটা কারেন্ট চলে আসবে, ঠিক আছে? এবার দেখো এইখানে এটা হচ্ছে সেকেন্ডারি সাইড, সেকেন্ডারি সাইডের যে সিটি তার মধ্যে কারেন্ট এইদিকে গেছে, এইদিকে গেছে, এবং আমাদের ইয়েলো ফেজের সিটি তার মধ্যে কারেন্ট এইদিকে এসছে। তার মানে আমার এইখানে এই সিটির মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করেছে, এবং এই দিকেও ফ্লো করেছে কারেন্ট, ঠিক আছে? এই দিক দিয়ে কারেন্টটা এসেছে, এদিক দিয়ে কারেন্টটা এসে এদিক দিয়ে চলে গেছে, কিন্তু দুটো কারেন্টই সেম, ঠিক আছে? আমাদের সিটি ডিফারেন্সিয়াল প্রোটেকশন পারপাসে আমরা এমনভাবে অ্যাডজাস্টমেন্টটা করি যাতে দুটো কারেন্টই কিন্তু সেম। তাহলে দুটো কারেন্ট সেম হলে এখনো অপারেটিং কয়েলের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। একই রকম ভাবে ইয়েলো ফেজের যে সিটি তার মধ্যে দেখো কারেন্ট এদিকে যাচ্ছে, মানে কারেন্টের ফ্লো এদিকে হবে, এইদিকে, এবং এটা দিয়েও কারেন্টের ফ্লো হবে এইদিকে, এবং এই দুটো কারেন্টও, অর্থাৎ এই কারেন্টটা আর এই কারেন্টটা ইয়েলো ফেজের মধ্যে দিয়ে যে পাইলট ওয়্যার সেখান দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেই দুটো কারেন্টও সেমই হবে। এবং সেম যদি হয় তাহলেও ইয়েলো ফেজের অপারেটিং কয়েলের মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো না হলে এই কয়েল এনার্জাইজড হবে না, এবং এই কন্ট্যাক্টগুলো ক্লোজ হবে না, এবং ট্রিপ কয়েলটা পাওয়ার পাবে না, এবং ট্রিপ কয়েল পাওয়ার না পেলে সার্কিট ব্রেকার ট্রিপও করবে না। সুতরাং এক্সটার্নাল ফল্ট সেটা আমাদের হতে পারে লাইন টু গ্রাউন্ড ফল্ট, আর আমাদের হতে পারে এটা একটা লাইন টু লাইন ফল্ট, তার জন্য কিন্তু ডিফারেন্সিয়াল প্রোটেকশন অপারেট করবে না, ঠিক আছে? এবার দেখা যাক যদি আমাদের ইন্টারনাল ফল্ট হয় তাহলে কি হবে। ইন্টারনাল ফল্টের ক্ষেত্রে আমরা দেখি ব্যাপারটা কিরকম হয়। ধরো ইন্টারনাল একটা ফল্ট হয়েছে, এবং সেই ফল্টটা হচ্ছে ধরো একটা এই ওয়াইন্ডিং এর মধ্যে ফল্ট হয়ে গেছে, মানে ট্রান্সফরমারের ভেতরে ব্লু ফেজের ওয়াইন্ডিংটা ধরো আর্থ হয়ে গেছে, ঠিক আছে? আর্থ হয়ে গেছে, তাহলে এই কারেন্ট যেটা ফ্লো করবে গ্রাউন্ডে সেটা কোন দিক দিয়ে ফ্লো করবে? গ্রাউন্ড, দেখো এখানে একটা গ্রাউন্ড আছে, তার মানে এই পথে একটা কারেন্টের ফ্লো হবে। এই যে ক্লোজ পাথ একটা পেয়ে যাবে, এখানে একটা গ্রাউন্ড, আর এই যে আমার যে নিউট্রালটা গ্রাউন্ড করা আছে সেকেন্ডারি, সেখানেও একটা গ্রাউন্ড, তাহলে দুটো গ্রাউন্ডের মধ্যে একটা কমন একটা কারেন্টের ফ্লো হওয়ার পাথ এদিক দিয়ে তৈরি হবে, ঠিক আছে? তখন কি হচ্ছে, যখন ফল্ট কারেন্টটা এখান দিয়ে ফল্ট কারেন্টটা গ্রাউন্ডে চলে যাচ্ছে, সাপোজ এখান দিয়ে ফল্ট কারেন্ট আইএফ এটা আমার গ্রাউন্ডে পাস করছে, কিন্তু সেই কারেন্টটা কি এই সিটি পর্যন্ত পৌঁছাচ্ছে? এই সিটি পর্যন্ত সেই কারেন্টটা কিন্তু পৌঁছাবে না, এই সিটি পর্যন্ত কারেন্টটা পৌঁছাবে না, কারণ এখান দিয়ে পাওয়ার আসছে, পাওয়ার বা কারেন্ট আসছে, কারেন্টটা এই দিক দিয়ে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, তাহলে এই দিকে তো মানে এই ওয়াইন্ডিং এর পরে এই দিকের অংশে তো কারেন্ট যাচ্ছে না। তাহলে কারেন্ট যদি না যায় তাহলে আমার এই যে ব্লু ফেজের যে সিটিটা আছে সেখানে তো কোনো কারেন্ট ইনডিউসড হবে না, তার মানে এই সিটিতে কোনো কারেন্ট ইনডিউসড হবে না, কিন্তু ফল্ট তো হয়েছে, সেকেন্ডারি সাইডে একটা ফল্ট হয়েছে। তার মানে ফল্ট হওয়ার অর্থ আমার এই যে প্রাইমারি সাইড সেইখান দিয়ে কিন্তু ওয়াইন্ডিং এর মধ্যে কারেন্ট অবশ্যই ফ্লো করবে, কারণ এই পাওয়ারটাকে তো প্রডিউস করতে বা প্রোভাইড করতে হবে। আসবে কোথা থেকে পাওয়ারটা? প্রাইমারির দিক থেকেই পাওয়ারটা আসে, তাহলে এখান দিয়ে কিন্তু কারেন্ট আসবে, অর্থাৎ এই ওয়াইন্ডিং এর মধ্যে কারেন্ট ফ্লো হবে। দ্যাট মিনস আমার এই সিটির মধ্যেও কিন্তু কারেন্ট ফ্লো হবে, ইয়েলো ফেজের সিটির মধ্যে, সরি ব্লু ফেজের সিটির মধ্যেও কারেন্ট ফ্লো হবে। এবং যেহেতু আমার এই ইয়েলো বা সরি ব্লু ফেজ এটা আমার ডেল্টাতে কানেক্টেড আছে, সুতরাং রেড ফেজের সিটির মধ্যে দিয়েও কিন্তু একটা কারেন্টের ফ্লো আমরা দেখতে পেয়ে যাব। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার দুটো যে সিটি তার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, রেড ফেজের সিটির মধ্যেও কারেন্ট ফ্লো হচ্ছে, ব্লু ফেজের সিটির মধ্যেও কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু সেই সিটিগুলো কোন দিকে আছে? এটা হচ্ছে আমার ট্রান্সফরমারের প্রাইমারির দিকে আছে, কিন্তু ট্রান্সফরমারের যে সেকেন্ডারির দিক সেই দিকে যে আমার সিটিগুলো কানেক্টেড আছে সেখানে কিন্তু আমার ব্লু ফেজেও কারেন্ট নেই, রেড ফেজেও কোনো কারেন্ট নেই। তার মানে আমার কি হচ্ছে, এটার মধ্যে কারেন্ট আছে, এটাতে কিন্তু কারেন্ট নেই, তার মানে একটা কারেন্টের ডিফারেন্স তৈরি হচ্ছে। সেই ডিফারেন্সিং কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? সেটা আমার এই অপারেটিং কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করবে। অন্যদিকে
আমরা বলতে পারি যে এই যে ব্লু ফেজের যে এই সিটি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, কিন্তু এই ব্লু ফেজের সিটির মধ্যে এখানে কিন্তু কারেন্ট নেই, তার মানে এটা দিয়ে কারেন্ট আসছে বাট এটাতে কিন্তু কোনো কারেন্ট নেই। তাহলে ডিফারেন্স ইন কারেন্ট একটা তৈরি হচ্ছে, সেই ডিফারেন্স ইন কারেন্টটা আমার কোন দিকে যাবে, এই রাস্তা দিয়ে যাবে। তো ওয়েট, আচ্ছা, যেটা আমরা ডিসকাস করছিলাম যে যদি কোনো ফল্ট আমার একটা পার্টিকুলার ওয়াইন্ডিং এ হয়, সেক্ষেত্রে আমার প্রাইমারির দিকে যে ওয়াইন্ডিংস গুলো আছে সেই ওয়াইন্ডিং এর কোরসপন্ডিং সিটিতে কারেন্ট ফ্লো করছে, যেমন রেড ফেজের এই সিটিতে কারেন্ট ফ্লো করছে, বাট সেকেন্ডারি যে রেড ফেজ সেখানে কারেন্ট ফ্লো করছে না, বা কারেন্টের একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, স্মল কারেন্ট ফ্লো করছে, এখানে অনেক বেশি কারেন্ট ফ্লো করছে, এটাতে স্মল করছে, তার মানে কারেন্টের ডিফারেন্স হচ্ছে, সেই ডিফারেন্স ইন কারেন্টটা আমার অপারেটিং কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করবে। অন্যদিকে আমাদের যে ব্লু ফেজ, তারও দেখো প্রাইমারির দিকে ব্লু ফেজের সিটির মধ্যে কারেন্ট ফ্লো করছে, বাট সেকেন্ডারিতে ব্লু ফেজের সিটির মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো সেরকম করছে না, বা জিরো কারেন্ট ফ্লো করছে। তো একটা ডিফারেন্স ইন কারেন্ট এই দুটোর মধ্যে একটা তৈরি হচ্ছে, মানে এই দিকের তারে পাইলট ওয়ারে যতটা কারেন্ট আছে এই দিকের পাইলট ওয়ারে কিন্তু অতটা কারেন্ট নেই, তাহলে ডিফারেন্স ইন কারেন্টটা আমার অবশ্যই অপারেটিং কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করবে, এবং অপারেটিং কয়েলের মধ্যে ফ্লো করলে কি হবে, এই কন্ট্যাক্টগুলোকে টেনে নেবে, এই কন্ট্যাক্ট আর এখানে থাকবে না, এটা এখানে চলে আসবে, এই কন্ট্যাক্ট আমার এখানে চলে আসবে, এবং যে কোনো একটা কন্ট্যাক্ট ক্লোজ হলেই কি হয়, আমার এই পাথগুলো ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, কারণ এই 1 নাম্বার পয়েন্ট বেসিক্যালি এটা ট্রিপ কয়েলের এই 1 নাম্বার পয়েন্টের সঙ্গে যুক্ত, এই ট্রিপ কয়েলের 1 নাম্বার পয়েন্টের সঙ্গে যুক্ত, সুতরাং দুটো ট্রিপ কয়েলই কিন্তু পাওয়ার পেয়ে যাবে, এবং দুটো দিকের যে সার্কিট ব্রেকার, দুটো সার্কিট ব্রেকারই কিন্তু অফ হয়ে যাবে, মানে ইনকামিং যে সার্কিট ব্রেকার ট্রান্সফরমারের মধ্যে যে দিকটা ইনকামিং আছে সেই সার্কিট ব্রেকারও অফ, আউটগোয়িং যে সার্কিট ব্রেকার সেটাও অফ, দ্যাট মিনস পাওয়ার সাপ্লাই ইজ কাট অফ। ঠিক আছে, তো এইভাবে একটা ইন্টারনাল লাইন টু গ্রাউন্ড ফল্ট, তার থেকে আমাদের ডিফারেন্সিয়াল প্রোটেকশন ট্রান্সফরমারকে কি করছে, প্রোটেক্ট করছে, ট্রান্সফরমারকে প্রোটেক্ট করতে পারছে। আরেকটা কন্ডিশন হতে পারে ইন্টারনাল একটা লাইন টু লাইন ফল্ট, ইন্টারনাল লাইন টু লাইন ফল্ট। ধরা যাক এখানে আমাদের একটা ফেজের সঙ্গে আরেকটা ফেজ ইন্টারনালি এরকম টাচ হয়ে গেছে ওয়াইন্ডিংসটা, ঠিক আছে, তার মানে এইরকম একটা কারেন্ট, একটা একটা শর্ট সার্কিট এখানে তৈরি হয়েছে ফেজ টু ফেজ। ঠিক আছে, তো সার্কুলেটিং একটা কারেন্ট তৈরি হবে, সার্কুলেটিং কারেন্ট ধরা যাক এই রাস্তা দিয়ে ফ্লো করছে। ঠিক আছে, এইরকম একটা পথে সার্কুলেটিং কারেন্ট ফ্লো করছে, কোন ফেজ শর্ট হয়েছে, রেড ফেজের সঙ্গে ধরো ইয়েলো ফেজটা শর্ট হয়েছে, তাহলে প্রাইমারিতে রেড ফেজ আমার একটা হিউজ পাওয়ার সাপ্লাই করবে, এবং এবং ইয়েলো ফেজ দিয়ে সেই পাওয়ারটা বা সেই কারেন্টটা ব্যাক করে যাবে, এরকম ভাবে কারেন্টের ডাইরেকশনটা আমরা দেখতে পাবো। তার মানে আমাদের রেড ফেজ প্রাইমারিতে যেটা আছে, রেড ফেজের যে সিটি সেটার মধ্যে দিয়ে একটা হিউজ কারেন্ট ফ্লো করবে সেকেন্ডারির মধ্যে দিয়ে, এবং এই যে আমার যে ইয়েলো ফেজের যে সিটি তার সেকেন্ডারি দিয়েও একটা কারেন্ট এই দিকে ফ্লো করবে, তার মানে এই সিটির মধ্যে একটা কারেন্ট এই দিকে ফ্লো করলো, এবং রেড ফেজের সিটির মধ্যে কারেন্ট এই দিকে ফ্লো করলো। কিন্তু আমার সেকেন্ডারির দিকে যে সিটিগুলো আছে তার মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে, তা কিন্তু যাচ্ছে না, কারেন্টটা কিন্তু তার সিটির আগেই শর্ট সার্কিটটা হয়েছে, সুতরাং কারেন্ট তো আর এই দিকে যাবে না, কারেন্ট যা হওয়ার এই রাস্তার, এই সার্কুলেটিং রাস্তার মধ্যে দিয়ে ফ্লো করবে, সে তো আর এই দিকে যাবে না, তার মানে এই সিটির মধ্যেও কারেন্ট ইনডিউস হবে না, এই সিটির মধ্যেও হবে না, তার মানে আমার রেড ফেজের এই সিটিতেও কারেন্ট নেই, এই সিটিতেও কারেন্ট নেই, আর এই সিটিতেও কিন্তু কারেন্ট নেই, কিন্তু এতে কারেন্ট আছে, এতেও কারেন্ট আছে,
তাহলে এই কারেন্টগুলো যাবে কোন রাস্তা দিয়ে? যদি এই দুটো কারেন্ট, রেড ফেজের এই পাইলট ওয়্যারের মধ্যে কারেন্ট আর এই পাইলট ওয়্যারের মধ্যে কারেন্ট, দুটো যদি সেম না হয়, তাহলে সেই ডিফারেন্সিং কারেন্ট কার মধ্যে দিয়ে যাবে? এর মধ্যে দিয়ে যাবে, এই দিকে ফ্লো করবে। ঠিক আছে? এবং ইয়েলো ফেজের দেখো এই দিকে একটা কারেন্ট যাচ্ছে, বাট এই দিকের পাইলট ওয়্যারে কোনো কারেন্ট নেই, তাহলে ডিফারেন্সিং কারেন্ট এই দিকে, এই রাস্তা দিয়ে এর মধ্যে দিয়ে যাবে। যে রাস্তা দিয়েই যাক, কয়েলের মধ্যে কারেন্ট গেলে কি হবে? কয়েলের মধ্যে কারেন্ট গেলে কন্ট্যাক্টগুলোকে টেনে নেবে, মানে এই কন্ট্যাক্টও ক্লোজ হয়ে যাবে আর এই কন্ট্যাক্টও ক্লোজ হয়ে যাবে। এবং আমরা জানি যে কোনো একটা কন্ট্যাক্ট ক্লোজ হলেই আমাদের ট্রিপ কয়েলটা পাওয়ার পেয়ে যাবে। ঠিক আছে? ট্রিপ কয়েলটা যদি পাওয়ার পেয়ে যায়, তাহলে ট্রিপ কয়েল সার্কিট ব্রেকারকে কি করবে? ট্রিপ করিয়ে দেবে। এবং এইভাবে একটা ইন্টারনাল লাইন টু লাইন ফল্ট তার হাত থেকে ট্রান্সফরমার বেঁচে যাবে। ঠিক আছে? তো ট্রান্সফরমার কি ইন্টারনাল লাইন টু লাইন ফল্ট হতে পারে, অথবা লাইন টু আর্থ ফল্ট হতে পারে। তার হাত থেকে ট্রান্সফরমারকে বাঁচানোর জন্য আমরা এইভাবে ডিফারেন্সিয়াল প্রোটেকশনকে ব্যবহার করতে পারি। এবং এখানে আমরা শুধুমাত্র ডিফারেন্সিয়াল ইউজ করিনি, নর্মাল ডিফারেন্সিয়াল ইউজ করিনি, তার সঙ্গে আমরা এখানে কি ইউজ করেছি? এটা হচ্ছে আমাদের রিস্ট্রেনিং কয়েল। ঠিক আছে? এটাকে বলে রিস্ট্রেনিং কয়েল। এবং রিস্ট্রেনিং কয়েল থাকার অর্থ হচ্ছে, এটাকে বলা হচ্ছে বায়াসড ডিফারেন্সিয়াল প্রোটেকশন। ঠিক আছে? এটা হচ্ছে রিস্ট্রেনিং কয়েল, রিস্ট্রেনিং কয়েল। আর এটাকে বলা হচ্ছে অপারেটিং কয়েল, এটাকে বলা হচ্ছে অপারেটিং কয়েল। রিস্ট্রেনিং এবং অপারেটিং কয়েল। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে তোমরা যে ব্যাপারগুলো বলা হলো, ইন্টারনাল ফল্টের হাত থেকে কিভাবে ট্রান্সফরমারকে প্রোটেক্ট করে ডিফারেন্সিয়াল প্রোটেকশন। হ্যালো? রোমেন সামন্ত? হ্যাঁ স্যার বলুন। কিছু এটা কি কিছু বুঝতে পারলে কি হলো ব্যাপারটা? স্যার ইন্টারনাল ফল্ট গুলো ঠিক আছে, কিন্তু মানে এক্সটার্নাল ফল্ট দুটো যে বলেছিলেন একটু ইয়ে হচ্ছে, মানে ট্রিপ করবে না তাহলে কি করে কি বুঝতে পারবে এক্সটার্নাল ফল্টে? এই যে ট্রিপ কয়েল গুলো মানে যখন ট্রিপ করবে না, হুম হুম ব্রেক হুম করবে না, হুম। তাহলে ফল্ট গুলো কি করে মানে ধরবে? ওটা সেটার একটু জন্য আছে, সেটার জন্য এক্সটার্নাল। আছে সার্কিট ব্রেকার গুলো ট্রিপ, মানে আমি বলতে চাইছি যে সার্কিট ব্রেকার গুলো কার মাধ্যমে ট্রিপ করবে না? এই সিস্টেমটা, এই যে সিস্টেমটা, এটা আমার কিসের সিস্টেম? এই যে টোটাল সিস্টেমটাকে আমি দেখাচ্ছি, এটা কিসের সিস্টেম বলো? এই সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওই ডিফারেন্সিয়াল এটা, প্রোটেকশনের, হ্যাঁ হ্যাঁ ডিফারেন্সিয়াল ডিফারেন্স। প্রোটেকশনের সিস্টেম। ঠিক আছে? তো ডিফারেন্সিয়াল প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে এরা ট্রিপ করবে না। মানে আমি বলতে চাইছি ডিফারেন্সিয়াল প্রোটেকশনের জন্য এই ট্রিপ কয়েলটা এনার্জাইজ হবে না, অন্য কোনো ভাবে এনার্জাইজ আচ্ছা, হবে। অন্য কোনো সিস্টেম অবশ্যই থাকবে, ফল্ট হবে অথচ সেটাই বলছি, ট্রান্সফরমার, ওটা হ্যাঁ ফল্ট হলে হ্যাঁ, ওটা তো ব্রেক তো করতে হবে, নাহলে তো ব্রেক করতে কারেন্ট হবে, তো। সেটা তো থাকবে, কিন্তু হুম মানে হুম এর মাধ্যমে হবে না, সেটার জন্য আলাদা সিস্টেম আছে। ঠিক আছে? কিন্তু হুম এই যে সিস্টেমটা আমরা দেখাচ্ছি এখানে, দ্যাট ইজ হুম অনলি ফর আওয়ার ডিফারেন্সিয়াল প্রোটেকশন, বায়াস ডিফারেন্সিয়াল। ওটা কি করে হবে সেটা আমি এখন ডিসকাস করবো। ঠিক আছে? এক্সটার্নাল ফল্টের হাত হুম। থেকে কিভাবে আমরা বাঁচাতে পারি ট্রান্সফরমারকে, তো সেটাকে আমরা এখন সেটাই স্যার, ইন্টারনালটা যেমন ব্রেক হলো, আচ্ছা এটা মানে এক্সটার্নালটা ওই জন্য প্রবলেম ছিল আর কি, যে মানে ব্রেক করছে না তো। ঠিক আছে, ঠিক আছে, আমি ওগুলো হ্যাঁ ডিসকাস করছি। ঠিক আছে? আস্তে আস্তে আমি ঠিক ওগুলোকে আছে। সব ডিসকাস করে দিচ্ছি। দেখো, হুম, ঠিক। দেখো ট্রান্সফরমারের মধ্যে কি কি ধরনের আরো প্রোটেকশন থাকে, সেগুলো যদি আস্তে আস্তে জানা যায়, তাহলে আমরা ব্যাপারগুলো বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে। তার জন্য আমরা প্রথমে একটা কোর ব্যালেন্স প্রোটেকশন বলে একটা সিস্টেম আছে, আমি ডায়াগ্রামটা এখান থেকে কপি করছি। দেখো এটা একটা আমরা ট্রান্সফরমারের ছবি এঁকেছি। ঠিক আছে? এই ট্রান্সফরমারের মধ্যে ধরো এটা তিনটে ফেজ, এটা ধরো রেড, ইয়েলো, ব্লু, এটা একটু উল্টো ভাবে আঁকাটা আছে।
মানে এই দিকটা হচ্ছে প্রাইমারি দিক, ঠিক আছে, এই দিকটা হচ্ছে প্রাইমারি, এই দিকটা হচ্ছে সেকেন্ডারি, ঠিক আছে। তো প্রাইমারির ওয়াইন্ডিংটা কিসে কানেক্টেড আছে বলো? প্রাইমারির ওয়াইন্ডিং গুলো আমাদের ডেল্টাতে কানেক্টেড আছে, আর সেকেন্ডারিটা কিসে কানেক্টেড আছে? স্টারে কানেক্টেড আছে, ঠিক আছে। এবার প্রাইমারির দিকে আমার একটা সার্কিট ব্রেকার আছে, ঠিক আছে, এটা হলো একটা সার্কিট ব্রেকার, এবং এই সার্কিট ব্রেকারের যে ট্রিপ কয়েল, সেই ট্রিপ কয়েলকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, ডিসি পাওয়ার সাপ্লাই, এবং সেটা কিসের মাধ্যমে এনার্জাইজড হচ্ছে? এই যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টটা কোথা থেকে আসছে? এই কন্ট্যাক্টটা বেসিক্যালি হচ্ছে, এখানে আমরা একটা কারেন্ট ট্রান্সফরমার ইউজ করেছি। এটা হচ্ছে একটা রিং টাইপের একটা কারেন্ট ট্রান্সফরমার, মানে তিনটে ফেজকে কমন করে, তিনটে ফেজ আছে তো প্রাইমারিতে, এই তিনটে ফেজকে কমন করে মানে এটা রিং টাইপের সিটি পাওয়া যায়, ঠিক আছে। সিটিগুলো দেখতে এরকম হয়, ধরো বেসিক্যালি তোমরা দেখতে গেলে এরকম গোলাকৃতি একটা রিং আকৃতির একটা জিনিস দেখতে পাবে, ঠিক আছে, এবং সেখান থেকে দুটো তার বেরিয়ে আসবে, সিম্পলি দুটো তার তোমার ফাইনালি বেরিয়ে আসবে। তো এই রিং টাইপের জিনিসটাকে আমি এই এর ওপরে ধরো বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই রিং টাইপের জিনিসটাকে যদি আমরা এর ওপরে বসাই, তাহলে আমরা কি পাবো বলতো? ফাইনালি এখান থেকে যে দুটো তার, সেকেন্ডারি তার বেরিয়ে এসছে না, এই সেকেন্ডারি তারের মধ্যে কি আছে? সেকেন্ডারি তারের মধ্যে বেসিক্যালি এই তিনটে ফেজের, রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ, এই তিনটে ফেজের যে ফ্লাক্স, সেই টোটাল ফ্লাক্সটা আমরা বা রেজাল্টেন্ট ফ্লাক্সটাকে আমরা তার কোরসপন্ডিং কারেন্টটাকে এই সিটি সেকেন্ডারির মধ্যে পাবো, ঠিক আছে। এই যে সিটি তার সেকেন্ডারি, এটা সেকেন্ডারিতে দুটো তার আছে, ঠিক আছে। এই সিটি সেকেন্ডারির যে দুটো তার, বেসিক্যালি আমরা এখানে কি পাবো না, আমরা এখানে মানে এটা অ্যাকচুয়ালি একটু উন্ড করা থাকবে, এমন নয় যে এটা এরকম দুটো সিম্পলি বেরিয়ে আসবে, সেটাকে আমি সিম্পলি এরকম একটু দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম দুটো ওয়াইন্ডিং এর ফর্মে এটা আছে, আমি এটাকে একটু দেখিয়ে দিই ওয়াইন্ডিং এর ফর্মে। মানে বেসিক্যালি ধরো এরকম উন্ড করা আছে, ঠিক আছে, কতগুলো তার পাকানো আছে এরকম, ঠিক আছে। তো এখান থেকে ধরো এরকম দুটো টার্মিনাল আমার বেরিয়ে আসছে, দুটো টার্মিনাল যেটা বেরিয়ে আসছে এর মধ্যে যে আমার কারেন্ট যেটা ফ্লো করবে বেসিক্যালি সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? সেটা হচ্ছে এই রেড ফেজ, ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ, তিনটে ফেজে তো কারেন্ট আছে, কারেন্ট আছে মানে ফ্লাক্স তৈরি হচ্ছে। রেড ফেজের ফ্লাক্স ধরো ফাই আর, ফেজার, ফেজার দেবো সবসময়, হ্যাঁ। আর ইয়েলো ফেজের ফ্লাক্স ধরো হচ্ছে ফাই ওয়াই, এবং ইয়েলো ফেজের ফ্লাক্স মানে ধরো ফাই ওয়াই, আর ব্লু ফেজের যে ফ্লাক্স ধরো সেটা হচ্ছে ফাই বি, ঠিক আছে। তিনটে ফ্লাক্স এরকম আছে, প্রত্যেকটা ফেজে এরকম ফ্লাক্স আছে। এই তিনটে ফেজের ফ্লাক্সের যে সমষ্টি, তিনটে ফেজের ফ্লাক্সের সমষ্টি যেটা হচ্ছে তার কোরসপন্ডিং একটা ফ্লাক্স আমার কোথায় ইনডিউস হবে না, এই সেকেন্ডারি কয়েলের মধ্যে ইনডিউসড হবে, এবং সেইটাকে ধরো আমরা একটা কয়েলের মধ্যে নিলাম। সাপোজ এটাকে একটা আমরা, আমি এখানে দেখাই, সাপোজ এই যে রেজাল্টেন্টটা সেটা আমার ফ্লো করবে কোনটা? এই দুটো তারের মধ্যে মাধ্যমে ফ্লো করবে। তো এখানে যদি আমরা একটা রিলে কয়েলকে রাখি, এই রিলে কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করবে। কখন ফ্লো করবে? যদি কোনো রেজাল্টেন্ট থাকে তবে না ফ্লো করবে। যদি এই তিনটে রেজাল্টেন্ট, এই ফাই আর, ফাই বি, ফাই সি, তিনটে ফেজের যে ফ্লাক্স আছে তাদের রেজাল্টেন্ট ফ্লাক্স যদি কিছু একটা নন জিরো ভ্যালু হয়, তবে তো আমার এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে, তবে গিয়ে আমার এই কয়েলটা এনার্জাইজড হবে। এবং কয়েল যদি এনার্জাইজড হয়, বেসিক্যালি কি হচ্ছে এখানে দেখো, এই যে কয়েলটা, এই কয়েলটা হলো সেই কয়েলটা, এবং এই কয়েলটার মধ্যে এনার্জাইজেশন কখন হবে? যদি কোনো রেজাল্টেন্ট ফ্লাক্স এর মধ্যে ফ্লো করে। তো এই যে ফাই রেজাল্টেন্ট, সেটাই হচ্ছে আমার এর মধ্যে ফ্লো করার কথা, ঠিক আছে। এবং এই ফাই রেজাল্টেন্ট ব্যাপারটা কি? সেটা হচ্ছে আমার এই প্রাইমারিতে যে তিনটে ফেজ আছে, তিনটে ফেজের এক একটার ফ্লাক্স, একটাতে ধরো রেড ফেজেরটা ফাই আর, ইয়েলো ফেজেরটা ফাই ওয়াই, আর ব্লু ফেজেরটা হচ্ছে ফাই বি। এই তিনটে রেজাল্টেন্ট যে ফ্লাক্সটা সেটা আমার এই রিলে অপারেটিং কয়েলের মধ্যে ফ্লো করবে। এবার যদি তিনটে ফেজের মধ্যে কোনো ডিফারেন্স না থাকে, বা তিনটে যদি ব্যালেন্সড হয়, একদম পিওরলি ব্যালেন্সড, তখন আমরা কি বলতে পারি? পিওরলি ব্যালেন্সড কন্ডিশনে আমাদের ফেজার ডায়াগ্রাম কেমন হয়? ধরো এটা আমাদের রেড ফেজ, এটা ধরো আমাদের ইয়েলো ফেজ, এইটা, ঠিক আছে, এবং প্রত্যেকটার মান হচ্ছে একদম সমান, প্রত্যেকটার মান হচ্ছে একদম সমান। তাহলে সেই পরিস্থিতিতে কিন্তু রেজাল্টেন্ট কিছু হবে কি? রেড এবং ইয়েলো রেজাল্টেন্ট কোন দিকে হবে? রেড এবং ইয়েলো রেজাল্টেন্ট যদি আমরা ক্যালকুলেট করি, এই দুটোকে যদি আমরা ফেজর সাম করে, এই ধরো দুটোর ফেজর সাম করলাম, ফেজর সাম করলে আমার এই দিকে একটা রেজাল্টেন্ট চলে আসবে, এবং সেটা আমার ইয়েলো ফেজর যেটা আছে তার সঙ্গে এক্স্যাক্টলি অপোজিট। তার মানে ফাই আর, ফাই রেজাল্টেন্ট যেটা হবে সেটা ব্যালেন্স কন্ডিশনে অলওয়েজ কি হবে? অলওয়েজ সেটা জিরো হবে। ফাই রেজাল্টেন্ট যেটা হবে, ফাই আর ই, সেটাকে আমি রেজাল্টেন্ট বলছি, দ্যাট উইল বি অলওয়েজ জিরো আন্ডার ব্যালেন্স কন্ডিশন,
ঠিক আছে, তার মানে ব্যালেন্সড কন্ডিশনে যদি থাকে বা কোনো ডিফারেন্স যদি না থাকে প্রত্যেকটা ফেজ কারেন্টের মধ্যে, তখন কিন্তু রিলের অপারেটিং কয়েলের মধ্যে কোনো কারেন্টের ফ্লো হবে না। এবং কারেন্ট যদি ফ্লো না হয় এই কন্ট্যাক্টটা ক্লোজ হবে না, এবং কন্ট্যাক্ট ক্লোজ না হলে ট্রিপ কয়েল পাওয়ার পাবে না, এবং ট্রিপ কয়েল পাওয়ার না পেলে সার্কিট ব্রেকারও অফ হবে না। ঠিক আছে, কিন্তু অনেক সময় কি হয়, ট্রান্সফরমারের মধ্যে এটা একটা প্রোটেকশন, এই প্রোটেকশনটার নাম হচ্ছে, মানে এটাই একমাত্র প্রোটেকশন, এটা একটা সিম্পল প্রোটেকশন যেটা আমরা ইউজ করে থাকি, এটার নাম হচ্ছে কোর ব্যালেন্স প্রোটেকশন। ঠিক আছে, এটা কেন ইউজ করি সেটা আমি বলছি। এটার নাম হচ্ছে কি প্রোটেকশন না, কোর ব্যালেন্স, কোর ব্যালেন্স প্রোটেকশন। মানে কোরের মধ্যে আমরা জানি ফ্লাক্স ইনডিউসড হয়। ঠিক আছে, এবার সেই ফ্লাক্স যদি ব্যালেন্স থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্লাক্সের মধ্যে যদি আনব্যালেন্স দেখা দেয় তখনই এই কোর ব্যালেন্স প্রোটেকশনটা অপারেট করবে। ঠিক আছে, এবার কি হয়, অনেক সময় ট্রান্সফরমারের কোরের মধ্যে এমন অনেক ফল্ট হয়ে থাকে, কোর, ধরো কোরের ওপরে কি থাকে, কোরের ওপরে ওয়াইন্ডিং থাকে, তাই তো, কোরের ওপরে ওয়াইন্ডিং গুলোকে প্লেস করা থাকে। এবার ধরো ওয়াইন্ডিং এর ওপরে কি থাকে, যে তারগুলো আছে ধরো ওয়াইন্ডিং, সেই তারের ওপরে আমরা কি দিয়ে রাখি, ইনসুলেশন দিই, তাই না, পেপার ইনসুলেশন। তোমরা দেখেছো ট্রান্সফরমার ফ্যাক্টরিতে এই ধরো একটা ওয়্যারের উপরে আবার ইনসুলেশন থাকে, যেমন সুপার এনএমএল কন্ডাক্টর, সুপার এনএমএল গুলো একটা ইনসুলেশন সেখানে ব্যবহার করা হচ্ছে। তো এই যে ইনসুলেশন গুলো ব্যবহার করছি না তারের ওপরে যেগুলো দিচ্ছি, তো সেই ইনসুলেশন গুলো যদি কোনো কারণবশত ড্যামেজ হয়, তার জন্য কি হচ্ছে, পার্সিয়ালি যদি ব্রেকডাউন হয়, সম্পূর্ণ ব্রেকডাউন নয় পার্সিয়াল ব্রেকডাউন হয়, তার জন্য কি হতে পারে না, ট্রান্সফরমারের যে যে আমাদের যে ওয়াইন্ডিং সেগুলো হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে টাচ হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু তার জন্য যে কারেন্টটা ফ্লো হবে, ধরো এটা কোনো কারণে গ্রাউন্ডের সঙ্গে টাচ হয়েছে, ইনসুলেশনের পার্সিয়াল ব্রেকডাউন হয়েছে, কমপ্লিট ব্রেকডাউন না, মানে কোনো একটা জায়গায় সামান্য লিকেজ কারেন্ট আমার গ্রাউন্ডের মধ্যে ফ্লো করবে। ঠিক আছে, কোনো একটা জায়গায় হয়তো লিকেজ হয়ে গেছে, তার জন্য সামান্য পরিমাণে লিকেজ কারেন্ট সেখানে গ্রাউন্ডের মধ্যে ফ্লো করবে, কিন্তু এই কারেন্টটা কিন্তু হিউজ ম্যাগনিটিউডের কিছু হবে না, এটা হচ্ছে লিকেজ কারেন্ট, স্মল ম্যাগনিটিউড। কিন্তু এই স্মল ম্যাগনিটিউডের কারেন্টটাকে ডিটেক্ট করবার জন্য আমরা যে নর্মাল আর্থ ফল্ট রিলে ইউজ করব সেটা কিন্তু একে ডিটেক্ট করতে পারবে না, কিন্তু এটা তো একটা ফল্ট, এবং এই ফল্টটা যদি কনসিস্টেন্টলি চলতেই থাকে এবং এই লিকেজ কারেন্টটা ফ্লো হতেই থাকে, তাহলে কি হবে, যত লিকেজ কারেন্ট ফ্লো হবে তত সেই জায়গাটা হিট হবে, হিট হলে কি হবে, ইনসুলেশনটা আরো ড্যামেজ হবে, এবং ইনসুলেশনটা ড্যামেজ হতে হতে আস্তে আস্তে কিন্তু ওটা একটা শর্ট সার্কিটে কনভার্টেড হয়ে যেতে পারে। ঠিক আছে, ওটা একটা কমপ্লিট, মানে এতক্ষণ লিকেজ হচ্ছিল, কিন্তু যখনই ইনসুলেশনটা ড্যামেজ হতে শুরু করবে, মানে এটাকে ডিটেক্ট করা যাবে না? হ্যাঁ, ডিটেক্ট করা যাবে, সেটা আমি বলছি, মানে এটাকে কিন্তু নর্মাল আর্থ ফল্ট রিলে, যেটা আমরা আর্থ ফল্ট প্রোটেকশনের জন্য ইউজ করি, আর্থ ফল্ট রিলে, সেটা একে ডিটেক্ট করতে পারবে না। ঠিক আছে, আর্থ ফল্ট রিলে যেটা নর্মালি ইউজ করি সেটা একে ডিটেক্ট করতে পারবে না, কিন্তু তাহলে এটাকে ডিটেক্ট তো করতে হবে, সেটা কি দিয়ে করব, সেটার জন্যই আমরা ইউজ করব হচ্ছে এই কোর ব্যালেন্স রিলে। ঠিক আছে, কোর ব্যালেন্স প্রোটেকশন, কোর ব্যালেন্স প্রোটেকশনের এই হলো স্কিম। এদিকটা হচ্ছে প্রাইমারির দিক, এদিকটা হলো সেকেন্ডারির দিক। প্রাইমারির দিকে আমাদের ধরো এইদিকে তিনটে ফেজকে কমন করে একটা সিটি কানেক্টেড আছে, এবং সেই সিটির যে সেকেন্ডারি সেটার সঙ্গে একটা রিলে কয়েল যুক্ত আছে। এবার যদি তিনটে ফেজের মধ্যে আমার কোনো এক জায়গায় এরকম লিকেজ কারেন্ট ফ্লো করে, তাহলে নিশ্চয়ই এই তিনটের মধ্যে আর ব্যালেন্স করলে বা সাম করলে আমরা জিরো পাবো না, আনব্যালেন্স তো একটা হবেই। যদি এরকম লিকেজ হয়ে যায়, ধরো ইয়েলো ফেজেই লিকেজ হয়েছে, তাহলে ইয়েলো ফেজটা সামান্য হলেও কমে যাবে, এবং তখন কখনোই এদের রেজাল্টেন্ট ভ্যালুটা আর জিরো হবে না, রেজাল্টেন্ট ভ্যালু নন জিরো হবে। রেজাল্টেন্ট ভ্যালু যদি নন জিরো হয়, তাহলে একটা কারেন্ট আমার এই রিলে অপারেটিং কয়েলের মধ্যে দিয়ে অবশ্যই ফ্লো করবে। ঠিক আছে, এবং তখন কি হবে, এই কন্ট্যাক্টটাকে টেনে নেবে, কন্ট্যাক্ট টেনে নিলে ক্লোজ হয়ে গেল, এটা এটা যখনই ক্লোজ হয়ে গেল ট্রিপ কয়েল পাওয়ার পেয়ে গেল, ট্রিপ কয়েল পাওয়ার পেয়ে গেলে কি করবে, সার্কিট ব্রেকারকে অফ করিয়ে দেবে, সার্কিট ব্রেকারটাকে অফ করিয়ে দেবে। সুতরাং কোর ব্যালেন্স প্রোটেকশন এর মাধ্যমে আমরা ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং তার সঙ্গে যদি কোনো কারণবশত সামান্য লিকেজ কারেন্ট ফ্লো করতে পারে, লিকেজ কারেন্ট ফ্লো করে গ্রাউন্ডের মধ্যে, মানে কোনো কারণে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর ইনসুলেশন ড্যামেজ হয়ে গিয়ে যদি সামান্য পরিমাণে লিকেজ কারেন্ট ফ্লো করে, যাকে আমরা নর্মাল আর্থ ফল্ট রিলের মাধ্যমে ডিটেক্ট করতে পারি না, সেরকম ফল্টের হাত থেকে ট্রান্সফরমারকে বাঁচানোর জন্য আমরা ইউজ করব কোর ব্যালেন্স প্রোটেকশন। ঠিক আছে, কোর ব্যালেন্স প্রোটেকশন। আচ্ছা, এবারে দেখো, এবারে হচ্ছে ট্রান্সফরমারের মধ্যে, এতক্ষণ তো শুধুমাত্র ট্রান্সফরমারের মধ্যেকার প্রোটেকশনের জন্য আমরা দেখিয়েছি ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ওটা কিন্তু ওই জায়গাটা ট্রান্সফরমারের প্রাইমারি আর সেকেন্ডারি জায়গাটা একবার বলে দিন তো। কোন জায়গাটা? আগের পেজে। এটাই? না না না, তারপরটা। হ্যাঁ, বলো। হ্যাঁ, এখানে এই দিকটা ট্রান্সফরমারের, মানে ট্রান্সফরমারের যে একদিকে আমাকে ভোল্টেজ দিতে হয়, তো ধরো তুমি এই দিকটা প্রাইমারির সঙ্গে যুক্ত করেছো, মানে লাইনের সঙ্গে
পাওয়ার সাপ্লাই যেটা আছে তার সঙ্গে তুমি এই দিকটাকে যুক্ত করেছো, আর এই দিক থেকে আউটপুট হবে, এটা হচ্ছে তোমার আউটপুটের দিক। ঠিক আছে, ওই দিকটা হচ্ছে ইনপুট, এদিক দিয়ে ইনপুট। নিচে আহ, এটা কি, এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, এটা একটা রিং টাইপ কারেন্ট ট্রান্সফরমার। ঠিক না, আছে, প্রাইমারিটাকে এই সাইডে দিয়ে এইদিকে সেকেন্ডারিতে আউটপুট বার করছি, আরে প্রাইমারি এটা ছবিটা ফল্টটাকে এরকম ধরছি। আঁকা হয়েছে, ছবিটা এরকম আঁকা হয়েছে, তুমি উল্টো করেও আঁকতে পারো, মানে বাঁ দিকেও প্রাইমারি দেখাতে পারো, কোনো না, অসুবিধা নেই। সেকেন্ডারিতেও যদি ফল্টটা হয় তাহলে ধরা যাবে না। দেখো মানে এই যে আমার কোর ব্যালেন্স প্রোটেকশন আমরা দেখছি, সেকেন্ডারি সেকেন্ডারিতে যদি ফল্ট হয়, সেকেন্ডারিতেও আমরা এরকম একটা ইউজ করতে পারি। ঠিক আছে, আমি জাস্ট একদিকে দেখিয়েছি, আরেকদিকেও ইউজ করা যেতেই পারে, কোনো অসুবিধা তো নেই। ঠিক আছে, হুম। একদিকটা দেখানো হয়েছে, মানে বেসিক্যালি রুলটা সেম, যে এরকম কারেন্ট ট্রান্সফরমার ইউজ করব যেটার রিং টাইপ, যেখানে আমাদের হচ্ছে কি না এরকম আমরা আহ, একটা রেজাল্টেন্ট একটা ফ্লাক্স দেখতে পাবো। ঠিক আছে, রেজাল্টেন্ট ফ্লাক্স তখনই সম্ভব হবে যদি কোনো লিকেজ হয় তাহলে, আর রেজাল্টেন্ট ফ্লাক্স তখন যদি লিকেজ না থাকে, রেজাল্টেন্ট ফ্লাক্সের মান জিরোই হবে, এবং তখন আমাদের এই কোর ব্যালেন্স প্রোটেকশন অপারেট করবে না। ঠিক আর আছে, এতে তাহলে সার্কিট ব্রেকারটা প্রাইমারি সাইডে লাগিয়েছেন, মানে হ্যাঁ, কানেক্ট বলছি করেছেন, প্রাইমারিতে কিন্তু যদি কোনো ফল্ট সেকেন্ডারিতে না থাকে ফল্ট হলে। তাহলে সেকেন্ডারিতে ফল্ট তৈরি হতে পারে তো, হ্যাঁ, মানে ফেজ সেকেন্ডারিতে তখন সিকোয়েন্স। আমরা মানে এখানে দেখানো হয়নি, বাট সেকেন্ডারিতে যদি থাকে তাহলে এখানে থাকবে একটা, এখানে ধরো একটা এরকম রিং টাইপের ধরো তাহলে আর একটা আবার এরকম সে কারেন্ট ট্রান্সফরমার লাগবে, আবার সার্কিট হ্যাঁ, ব্রেকার এরকম লাগবে একটা কারেন্ট ট্রান্সফরমার, সব। সার্কিট ব্রেকার লাগার দরকার নেই, সার্কিট ব্রেকার লাগানো তো দরকার নেই, এখানে ট্রিপ কয়েলের সঙ্গে এর সঙ্গে এই ট্রিপ কয়েলটাকে তুমি ওখান থেকেও যুক্ত করে দাও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই ওটাই ট্রিপ বলছি। কয়েলটা এর সঙ্গেও যুক্ত করে দিতে পারো না, এখানেও একটা কন্ট্যাক্ট ইউজ করতে পারো, দুটো প্যারালালে থাকবে, মানে এই কন্ট্যাক্ট যেটা আছে এখানেও সিমিলার একটা এরকম আর একটা কন্ট্যাক্ট এখানেও হবে, এবং এই কন্ট্যাক্টের সঙ্গে এই কন্ট্যাক্টটা প্যারালাল, মানে এটার সঙ্গেও ট্রিপ কয়েলটাকে আমরা লাগিয়ে দিতে পারি, মানে যেটাই টেনে নেবে তার জন্য এই ট্রিপ কয়েলটা পাওয়ার পেয়ে যাবে, এরকম মানে ভাবে। এক্সট্রা একটা কারেন্ট ট্রান্সফরমার শুধু লাগবে হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ডারি সাইডে। ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ধরো কম্বাইন্ড যদি আমাদেরকে মানে লিকেজ এবং ফেজ ফল্ট, ঠিক আছে, ফেজ ফল্টও যদি আমাকে ডিটেক্ট করতে হয় তার জন্য আমরা কি ইউজ করতে পারি। ঠিক আছে, ফেজ ফল্ট ডিটেক্ট করবার জন্য আমাদের একটা উপায় আছে। দেখো আমি এটা ডায়াগ্রামটা একবার এখানে ড্র করি। Suppose this is red phase. ধরো এখানে আমাদের ওয়াইন্ডিং গুলো আছে, আচ্ছা ওয়াইন্ডিং গুলো এঁকে নিই, তাহলে ইয়েলো ফেজের ব্লু ফেজের ওয়াইন্ডিং, ইয়েলো ফেজের ওয়াইন্ডিং এখানে থাকবে, তাহলে ইয়েলো ফেজের ওয়াইন্ডিং, and next red phase winding, red phase এর windingটা আমাদের এখানে থাকলো। আচ্ছা ধরো প্রাইমারি এদিকটা হচ্ছে আমাদের ডেল্টাই কানেক্টেড আছে, প্রাইমারির দিক এটা, ধরা যাক এটা ডেল্টাই কানেক্টেড আছে, মানে রেড ফেজের সঙ্গে এটা যুক্ত আছে, এটার সঙ্গে এটা যুক্ত আছে, এবং এটার সঙ্গে এটা যুক্ত আছে। ঠিক আছে, এইভাবে আমাদের প্রাইমারি দিকটা হয়ে গেল। আর সেকেন্ডারিতে কি আছে, সেকেন্ডারিতে আমাদের স্টার আছে, সেকেন্ডারি ওয়াইন্ডিং গুলো স্টারে কানেক্টেড আছে। সেকেন্ডারিটা ধরো এরকম আমাদের স্টারে কানেক্টেড আছে। এখন আমরা কম্বাইন্ড কি ইউজ করছি, কম্বাইন্ড ওভার কারেন্ট, বা সরি কম্বাইন্ড লিকেজ অ্যান্ড ফেজ ফল্ট রিলে, কম্বাইন্ড লিকেজ অর ফেজ ফল্ট বা ওভার কারেন্ট রিলেও বলা যেতে পারে একে। ঠিক আছে, কম্বাইন্ড নামটা লিখে নিই।
ওভার কারেন্ট তো লেখা হয়ে গেছে, ওসি লিখে ওভার কারেন্ট প্রোটেকশন, লিখে যান ওভার কারেন্ট প্রোটেকশন। ঠিক আছে, আমার একটা কথা বলা ভুল হয়েছে আগের বার, মানে এটা হচ্ছে বেসিক্যালি আমি লিখেছি আর্থ ফল্ট রিলে না, মানে এটাকে নর্মাল আমাদের ওভার কারেন্ট রিলে ডিটেক্ট করতে পারে না। ঠিক আছে, আর্থ ফল্ট রিলে ডিটেক্ট করতে পারবে, জেনারেলি আর্থ ফল্ট রিলের সেটিং কমই হয়। তো বেসিক্যালি এটা হচ্ছে ওভার কারেন্ট রিলে, যেটা আমরা বেশি কারেন্ট হয়ে গেলে সেটা ডিটেক্ট করে, সেই রিলে এটাকে ডিটেক্ট করতে পারবে না। যে লিকেজ হলে, সামান্য যদি লিকেজ কারেন্ট এরকম ফ্লো করে, সেটাকে আমাদের ওভার কারেন্ট রিলে সেটা ডিটেক্ট করতে পারবে না। আর্থ ফল্ট রিলে পারবে। ঠিক আছে, আর্থ ফল্ট রিলে সেটিং কম হয়, কারেন্টের সেটিংটা কম থাকে। তো এখন আমরা যেটা ডিসকাস করবো যে একটা কম্বাইন্ড মানে লিকেজ কারেন্টও থাকবে, মানে এরকম লিকেজ ফল্ট হলে তার জন্য আমরা আর্থ ফল্ট রিলেও ইউজ করতে পারি, মানে এরকম কোর ব্যালেন্স প্রোটেকশনও ইউজ করতে পারি, এরকম কোর ব্যালেন্স প্রোটেকশন যেটা আমরা বললাম সেটাও ইউজ করতে পারি, অন্যদিকে আমরা আর্থ ফল্ট রিলেও ইউজ করতে পারি। ঠিক আছে, আর্থ ফল্ট রিলেটা কিভাবে লাগানো থাকে, তার সেটিংটা কম থাকে, সেটা ইউজ করবো, প্লাস ওভার কারেন্টও থাকবে। এই কম্বাইন্ড জিনিসটাকে আমরা কিভাবে করতে পারি এখানে এই ছবির মধ্যে আমরা দেখিয়ে নেব। এটা হলো আমাদের সার্কিট ব্রেকারটা। ঠিক আছে, সার্কিট ব্রেকারের মধ্যে সার্কিট ব্রেকারকে অপারেট করানোর জন্য কি থাকে, আমাদের একটা ট্রিপ কয়েল থাকে। এই তিনটেকে কমনলি অপারেট করানোর জন্য ধরো এখানে একটা আমাদের ট্রিপ কয়েল দেখানো আছে। কি আছে? ট্রিপ কয়েল। এই কয়েল যখনই এনার্জাইজ হবে সার্কিট ব্রেকার ট্রিপ করে যাবে। তাহলে ট্রিপ কয়েলের মধ্যে ধরো একটা আমরা পাওয়ার সাপ্লাই এরকম দিয়ে রেখেছি, এদিকটা ধরো আমরা পজিটিভ দিয়ে রেখেছি। ঠিক আছে, এবার এই নেগেটিভ দিকটাকে আমরা কোথায় লাগাবো সেটাই ব্যাপার। তো সেটার জন্য দেখো, প্রথমে আমরা রেড ফেজে একটা সিটি কানেক্ট করলাম, রেড ফেজের সিটি। ইয়েলো ফেজের কারেন্ট মাপার জন্য ইয়েলো ফেজের একটা সিটি থাকবে, এবং ব্লু ফেজের কারেন্ট মাপার জন্য সেখানেও একটা সিটি আছে। এবার এই তিনটে সিটিকে আমরা কিসে কানেক্ট করব? সিটিগুলোকে আমরা কিন্তু এখানে স্টারে কানেক্ট করব, কারণ আমাদের ট্রান্সফরমার যে ওয়াইন্ডিংটা আছে, যেদিকটা আমরা ডেল্টা সাইড ওদিকটাই করছি, তো তখন আমরা এটাকে স্টারে কানেক্ট করতে পারি। এবার হচ্ছে আমরা স্টারটা কিভাবে করব না, আমরা এইগুলোকে শর্ট করে দেবো, একটা দিক আমরা কমন করে দেবো। স্টার হলে তো তাই, একটা দিককে আমরা কমন করে দিতে পারি। তাহলে এই তিনটেকে নিয়ে ধরো একটা কমন পয়েন্ট করে দিই, কমন পয়েন্ট করে দিই। ঠিক আছে, তিনটেকে নিয়ে আমরা একটা কমন পয়েন্ট তো করলাম, আর অন্যদিকে এই যে রেড ফেজ, সেখান থেকে একটা তার বার করে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এটাকে বার করে নিয়ে ধরো একটা আমরা কি ইউজ করলাম, এখানে ধরো একটা ওভার কারেন্ট কয়েল আমরা ইউজ করলাম, ওভার কারেন্ট কয়েল। আচ্ছা, ইয়েলো ফেজ থেকেও আমরা একটা তার এমনি বার করে নিয়ে চলে এলাম, এবং সেখানে ধরো আমরা একটা, সেখানে কিন্তু আমরা কয়েল ইউজ করলাম না, সেখানে আমরা একটা ব্যালেন্সিং রেজিস্টার ইউজ করবো। এটা আমি আগে জেনারেটর প্রোটেকশনের সময় বলেছি, ব্যালেন্সিং রেজিস্টার আমরা ইউজ করি কেন ইউজ করি, কারণ আমরা চাই না, আমরা যে পারপাসটা চাইছি এখানে ওভার কারেন্টের হাত থেকে বাঁচানোর জন্য আমরা ইউজ করছি তো এই রিলেগুলোকে। তো আমরা দুটো কয়েল ইউজ করেই কিন্তু যে কোনো ফেজের মধ্যে যদি ফল্ট হয় সেটাকে আমরা ডিটেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, কোনো ফেজ টু ফেজ ফল্ট হলে সেটাকে আমরা দুটো কয়েল ইউজ করেই পারবো, তো আমরা তিনটে কয়েল ইউজ করবো না শুধু শুধু, সেই কারণে আমরা এখানে একটা ব্যালেন্সিং রেজিস্টার ইউজ করেছি। আর এখানে কিন্তু ব্লু ফেজে আমরা এখানে আবার একটা ওভার কারেন্ট কয়েল ইউজ করবো। এবার এই তিনটেকে শর্ট করে দেবো, তিনটেকে শর্ট করে যে নিউট্রাল পয়েন্টটা হলো সেখানে আমরা কি ইউজ করবো, সেখানে আমরা একটা আর্থ ফল্ট রিলে আমরা ইউজ করবো। এগুলো হচ্ছে ওভার কারেন্ট, মানে এদের সেটিংটা বেশি থাকে, দুটোই হচ্ছে কারেন্ট গেলে এনার্জাইজ হয়, কিন্তু ব্যাপার হচ্ছে ওভার কারেন্ট কয়েলগুলোতে এনার্জাইজ হওয়ার জন্য বেশি কারেন্ট পাঠাতে হয়, অন্যদিকে আর্থ ফল্ট যে কয়েল সেখানে আমাদের এনার্জাইজ করবার জন্য কম কারেন্ট পাঠালেই হবে। ঠিক আছে, এটা একটু জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, এখানে আমরা এরকম দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমাদেরকে কি দেখাতে হবে, এই যে আমাদের এই পয়েন্টটা, আর এই দিকে আমরা তিনটে দিককে শর্ট করেছিলাম, তো এখানে যে শর্ট করে যে আমরা এই নিউট্রাল পয়েন্টটা পেয়েছি তার সঙ্গে এইটা যুক্ত হয়ে যায়, এইভাবে পাথটা কমপ্লিটেড হবে। এই কয়েলটা কি কয়েল, এটা হচ্ছে আমাদের আর্থ ফল্ট কয়েল, এটা হচ্ছে আর্থ ফল্ট কয়েল। এবার এই অপারেটিং কয়েলের কোরসপন্ডিং কি থাকে, অপারেটিং কয়েলের সঙ্গে কোরসপন্ডিংলি আমাদের থাকে হচ্ছে একটা কন্ট্যাক্ট থাকবে, এরকম দুটো পয়েন্ট নিয়ে একটা কন্ট্যাক্ট থাকবে, এটা একটা কন্ট্যাক্ট। এই আর্থ ফল্টের কোরসপন্ডিংলিও একটা কন্ট্যাক্ট থাকবে আমাদের, এইখানে আর একটা কন্ট্যাক্ট, এবং এই রেড ফেজ এটা যে আমাদের ওভার কারেন্ট রেড ফেজে যেটা যুক্ত আছে তার কোরসপন্ডিংলিও একটা কন্ট্যাক্ট আমাদের এরকম থাকবে।
এবার এই তিনটে কন্ট্যাক্টকে আমরা কিসে কানেক্ট করি? অলওয়েজ আমরা এই কন্ট্যাক্টগুলোকে প্যারালালি কানেক্ট করি, তাই তো? তিনটেকে আমরা সবসময় প্যারালালি কানেক্ট করবো, মানে এইটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই তিনটেকে কমন করে একটা পয়েন্ট হলো, এটা একটা পাথ হয়ে গেল, এটা একটা পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? ধরো এটাকে আমরা এই ট্রিপ কয়েলের সঙ্গে যুক্ত করে দিলাম, এই দিকের সঙ্গে যুক্ত করে দিলাম, আর এই তিনটে নিচের যে তিনটে পয়েন্ট, মানে ধরো এইটা কালারে আঁকি, এইটা, এইটা আর এইটা, এই তিনটেকে প্যারালালে করে আমরা এই নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিলাম। তাহলে বুঝতে পারছো, যখন আমার এই কন্ট্যাক্ট, যে কোনো কন্ট্যাক্ট যদি ক্লোজ হয় তাহলেই আমাদের এই ট্রিপ কয়েলটা পাওয়ার পেয়ে যাবে, ঠিক আছে? এবারে আমরা এখানে কি ইউজ করছি? কম্বাইন্ড লিকেজ অ্যান্ড ওভার কারেন্ট প্রোটেকশন। ওভার কারেন্ট কখন হবে? ওভার কারেন্ট কখন হবে? যদি কোনো কারণে, এটা ধরো ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড, তো আর ওয়াই বি তিনটে ফেজ, কোনো কারণে ধরো কোথাও ফল্ট হয়েছে, ঠিক আছে? এটা আমাদের এই দিকেও হতে পারে, মানে ট্রান্সফরমারের বাইরেও হতে পারে বা ট্রান্সফরমারের ভেতরেও হতে পারে, ঠিক আছে? ট্রান্সফরমারের ভেতরেও যদি হয় সেটাও ফল্ট, প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যেও যদি হয় সেটাও ফল্ট, সেকেন্ডারি ওয়াইন্ডিং এ হলে সেটাও ফল্ট, মানে সেকেন্ডারি ওয়াইন্ডিং টু আর্থ সেটা ফল্ট, সেকেন্ডারি দুটো ওয়াইন্ডিং শর্ট হয়ে গেল সেটাও একটা ফল্ট, আবার প্রাইমারির মধ্যে ধরো আর্থ হয়ে গেল, প্রাইমারি ওয়াইন্ডিং আর্থের সঙ্গে কানেক্ট হয়ে গেল সেটা একটা ফল্ট, আবার প্রাইমারি ওয়াইন্ডিং দুটো ওয়াইন্ডিং কানেক্টেড হয়ে গেল নিজেদের মধ্যে সেটাও ফল্ট, আবার বাইরে কোথাও ট্রান্সফরমার থেকে যে তার বেরিয়ে গেছে সেখানে কোথাও ফল্ট হলো, ঠেকে গেল গ্রাউন্ডের সঙ্গে, সেটাও একটা ফল্ট, ঠিক আছে? তো এই সমস্ত যে ফল্টস গুলো আছে বেসিক্যালি, তো সেগুলোর হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি ইউজ করছি? এখানে আমরা ওভার কারেন্ট রিলে ইউজ করব। এই যে ওভার কারেন্ট, কোনো ফল্ট মানেই তো ওভার কারেন্ট। এবার ব্যাপার হচ্ছে যে যখন কোনো ধরনের ওভার কারেন্ট হয়, মানে ধরো ফেজ টু গ্রাউন্ড যদি শর্ট হয়ে যায়, ঠিক আছে, অথবা ধরো ফেজ টু ফেজ শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ কারেন্ট আমাদের ফ্লো করে। সেই হিউজ কারেন্টটাকে সেন্স করবার জন্য আমাদের এই ওভার কারেন্ট রিলেগুলো এখানে লাগানো থাকে, ঠিক আছে? ফেজ টু ফেজ ফল্ট কিরকম হতে পারে? ধরো আমাদের রেড ফেজের সঙ্গে ইয়েলো ফেজটা শর্ট হয়ে গেছে, সাপোজ নর্মাল ফেজ টু ফেজ আমাদের শর্ট হয়ে গেছে, রেড টু ইয়েলো ধরো শর্ট হয়ে গেছে, হ্যাঁ, এখানে ধরো রেড টু ইয়েলো শর্ট হয়ে গেছে। তো রেড টু ইয়েলো শর্ট হলে কি এদিকে একটা হিউজ কারেন্ট ফ্লো করবে, তো কোরসপন্ডিংলি কারেন্টগুলো কোথা দিয়ে যাবে? কোরসপন্ডিং আমার প্রাইমারি দিকেও কারেন্ট অবশ্যই ফ্লো করবে, এটার মধ্যে এইদিকে যাবে এবং এর মধ্যে কারেন্ট এই দিকে যাবে। তার মানে কি এই সিটির মধ্যেও কারেন্ট এই দিকে যাবে আর এই সিটির মধ্যেও কারেন্ট এই দিকে যাবে। তো সিটির মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, এটাতে তো কোনো কয়েল নেই, ইয়েলো ফেজের এখানে কোনো কয়েল নেই, এটাকে বলা হয় বিআর, ব্যালেন্সিং রেজিস্টার, ঠিক আছে? এটা হচ্ছে ব্যালেন্সিং রেজিস্টার, আমি সংক্ষেপে লিখলাম বি ডট আর ডট, ঠিক আছে, মানে হচ্ছে ব্যালেন্সিং রেজিস্টার, এটা ইউজ করছি আমরা। তো ধরো এরকম লাইন টু লাইন এরকম একটা ফল্ট হয়েছে, তো তখন কি হবে? লাইন টু লাইন ফল্টের জন্য এরকম হিউজ কারেন্ট ফ্লো করবে এবং সেই কারেন্টের জন্য আমার রেড ফেজের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করছে, ইয়েলো ফেজের সিটির মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করছে, কিন্তু ইয়েলো ফেজের সিটিতে কোনো কয়েল নেই, অপারেটিং কোনো কয়েল নেই, কিন্তু এই রেড ফেজের যে সিটি তার সঙ্গে তো একটা ওভার কারেন্ট কয়েল যুক্ত আছে। তো যখনই এরকম লাইন টু লাইন ফল্ট হচ্ছে তার মানে সেখানে একটা হিউজ কারেন্ট ইনভলভ আছে। তো এই ওভার কারেন্ট কয়েলগুলো তখন যথেষ্ট পরিমাণে পাওয়ার পাচ্ছে বা যথেষ্ট পরিমাণে এনার্জাইজ হচ্ছে, যার মাধ্যমে এই কন্ট্যাক্টটাকে সে টেনে নিচ্ছে, কন্ট্যাক্টটাকে টেনে এখানে ঠেকিয়ে দিচ্ছে। এখানে ঠেকিয়ে দিলে কি হচ্ছে? ট্রিপ কয়েলটা পাওয়ার পেয়ে যাচ্ছে, ট্রিপ কয়েল পাওয়ার পেয়ে গেলে সার্কিট ব্রেকারকে টেনে অফ করিয়ে দিচ্ছে। তাহলে লাইন টু লাইন ফল্ট হলে তো হয়ে গেল। এবার যদি লাইন টু লাইন ফল্টের জায়গায় ধরো একটা আমাদের রেড টু ইয়েলোর মধ্যে দেখালাম আমি, আবার ধরো আমাদের ইয়েলো টু ব্লু যদি হতো সিমিলারলি, তখন কি হতো? ইয়েলো টু ব্লুর মধ্যে যদি শর্ট সার্কিট হতো তখন কি হতো? তখন আমার এখান দিয়ে একটা সার্কুলেটিং কারেন্ট যেত, তখন হচ্ছে কি এখান দিয়ে ধরো একটা হিউজ কারেন্ট যেত এই সিটির মধ্যে দিয়ে এবং সেটা এই সিটির মধ্যে দিয়ে ব্যাক করে যেত। দ্যাট মিনস আমার এই অপারেটিং কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করতো, এটার মধ্যে করতো, কিন্তু ব্যালেন্সিং রেজিস্টার যেহেতু এখানে কোনো কয়েল নেই, এটা তো এনার্জাইজড হওয়ার প্রশ্ন নেই, কিন্তু এই অপারেটিং কয়েলটা এনার্জাইজড হয়ে যেত, দিয়ে তখন এই কন্ট্যাক্টটাকে টেনে নিত। কন্ট্যাক্ট টেনে নিলেই সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েল পাওয়ার পেয়ে যেত এবং সার্কিট ব্রেকার অফ হয়ে যেত। অর্থাৎ যে কোনো ধরনের যদি ফেজ টু ফেজ ফল্ট হয় তার জন্য আমাদের এই ওভার কারেন্ট কয়েলগুলো সেগুলোকে রক্ষা করবে। কিন্তু ধরো এবার একটা লাইন টু আমাদের মানে এরকম লিকেজ কোনো ফল্ট হয়েছে, সামান্য ফল্ট হয়েছে, যেখানে আমাদের ওভার কারেন্ট কয়েল যেগুলো আছে এদের তো সেটিং বেশি থাকে। ধরো ওভার কারেন্ট কয়েলের সেটিং হচ্ছে, সাপোজ আমি ফর এক্সাম্পল একটা জেনারেল এক্সাম্পল দিয়ে বলছি, ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায় এর মধ্যে সিটি সেকেন্ডারি দিয়ে, তবে গিয়ে আমার ওভার কারেন্ট কয়েল এনার্জাইজড হয়। কিন্তু যখন কোনো একটা লিকেজ ফল্ট হয়েছে, লিকেজ ফল্ট মানে তখন ফল্ট কারেন্টের মানটা এমনিতেই কম, এবার সিটি রেশিও অনুযায়ী সেই ফল্ট কারেন্টের মানটা আরো অ্যাডজাস্টেড হবে,
ঠিক আছে, এবার ধরো ফল্ট কারেন্টের মান হয়ে গেছে সিটির সেকেন্ডারিতে সাপোজ 0.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার এই সামান্য পরিমাণ 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট ধরো আমার কারেন্ট ফ্লো করছে, কিন্তু ফল্ট তো হয়েছে, মানে সেই ফল্ট থাকা তো উচিত নয়, ফল্টকে সবসময় আমাদেরকে আইসোলেট করতে হবে, এটাই আমাদের পারপাস। কিন্তু এই ওভার কারেন্ট কয়েল এর তো 2 অ্যাম্পিয়ার গেলে তবে এনার্জাইজ হয়, তাহলে এ তো এনার্জাইজ হবে না এরকম সামান্য পরিমাণ ফল্ট কারেন্টের জন্য। তখন তার থেকে আমরা মানে সেই ধরনের ফল্ট যদি আমাদের ধরো একটা কোনো পার্টিকুলার ফেজের টু আর্থ ফল্ট হয়ে যায়, তখন ফল্ট কারেন্টের মানটা কম হতে পারে। তো তখন সেটার হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি করব? তখন দেখো তার জন্য আমাদের আছে হচ্ছে এখানে আর্থ ফল্ট। আমাদের আর্থ ফল্ট রিলে যেটা আছে এটা কিন্তু আমরা কম রেটিং এর জন্য সেটিং করে রাখি, মানে কম পরিমাণ কারেন্ট যদি হয়। বুঝতে পারছি না, হুম, বুঝতে পারছি না। কোন জায়গাটা বলো? ওই ওভার কারেন্ট পয়েন্টটা বুঝতে পেরেছো? ওভার কারেন্ট পয়েন্টটা কি বুঝতে পেরেছো? মানে যখন আমি বললাম যে দুটো পার্টিকুলার ফেজের মধ্যে ফল্ট হলো, এরকম ফল্ট হলো, তখন কি ব্যাপারটা বুঝতে পেরেছো কি হচ্ছে? না বুঝতে পারছি না, একবার বলে দিই। ঠিক আছে, দেখো এখানে আমি ডায়াগ্রামটা আরেকবার তাহলে ভালো করে ড্র করি। এখানে ডায়াগ্রামটা একটু হেজি হয়ে গেছে হয়তো, আমি আরেকবার এখানে ড্র করছি। হ্যাঁ, এটা ধরো রেড ফেজ, এটা ধরো আমাদের ইয়েলো ফেজ, ইয়েলো ফেজ, এবং আছে আমাদের ব্লু ফেজ। এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি দিক। প্রাইমারি দিকটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কিসে কানেক্টেড আছে, এটা হচ্ছে আমাদের ধরে নিলাম ডেল্টায় কানেক্টেড আছে, মানে এই রেড ফেজটা আমার যুক্ত আছে এই ইয়েলোর সঙ্গে, ইয়েলোটা আমার যুক্ত আছে ব্লুর সঙ্গে এরকম করে, এবং এই ব্লুটা রেডের সঙ্গে এরকম করে কানেক্টেড আছে, তার মানে প্রাইমারিটা আমাদের ডেল্টায় কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, এটা প্রাইমারি দিক হয়ে গেল। আর সেকেন্ডারিতে কি আছে? সেকেন্ডারিতে স্টার আছে। এটা কোন দিক? এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিটা ডেল্টা, সেকেন্ডারিটা স্টার। এটা রেড, এটা ইয়েলো, এটা ব্লু। আর এই যে আমি ডট দিয়ে দেখিয়েছি এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা সার্কিট ব্রেকার। এটা সার্কিট ব্রেকার যেটা অ্যাকচুয়ালি ট্রিপ হবে। ঠিক আছে, এই তিনটে কন্ট্যাক্ট একসঙ্গেই ক্লোজ হয়, একসঙ্গেই বন্ধ হয়। ঠিক আছে, অফ হয়, ওপেন হয়। তার মানে এই সার্কিট ব্রেকারের সঙ্গে কি থাকে? একটা আমাদের থাকে হচ্ছে অপারেট একটা ট্রিপ কয়েল থাকে। তো সেগুলো আমি পরে দেখাচ্ছি, তার আগে আমি সিটির কানেকশনটা একবার বুঝিয়ে দিই। রেড ফেজে আমাদের সিটি আছে, ইয়েলো ফেজেও আমাদের সিটি আছে, এবং ব্লু ফেজেও আমাদের সিটি আছে। ঠিক আছে, এরকম সিটি আছে। এবার এই সিটিগুলোকে আমরা স্টারে কানেকশন করবো। স্টার স্টার কানেকশন মানে এই রেড ফেজের যে সিটি এর একটা দিক, ইয়েলো ফেজের একটা দিক, এবং ব্লু ফেজের একটা দিক, এগুলোকে আমরা স্টার করে দিলাম। এটা একটা স্টার পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, বাকি দিকটাকে আমরা কি করব? রেড ফেজের সিটি থেকে আমরা কানেক্ট করে দেবো একটা অপারেটিং কয়েল। ঠিক আছে, এটা ধরো একটা ওভার কারেন্ট কয়েল, সরি, এটাকে আমরা একটা ওভার কারেন্ট কয়েল বলছি। এরকম একটা ওভার কারেন্ট কয়েল আছে। ব্লু ফেজের সিটি থেকেও আমার কি আছে? একটা ওভার কারেন্ট কয়েল আছে। এরকম একটা ওভার কারেন্ট কয়েল আছে। আর ইয়েলো ফেজের সিটি থেকে কোনো ওভার কারেন্ট কয়েল নেই। তাহলে ইয়েলো ফেজের সিটি থেকে কি আছে? ইয়েলো ফেজের সিটি থেকে আছে আমাদের একটা ব্যালেন্সিং রেজিস্টার, মানে এমন একটা রেজিস্টার যার রেজিস্ট্যান্সটা এই কয়েলের সঙ্গে সেম। ঠিক আছে, রেজিস্ট্যান্স আছে কিন্তু এটা কিন্তু কোনো কয়েল নয়, এটা একটা সিম্পল একটা রেজিস্টার। এবং এই তিনটে পয়েন্টকে শর্ট করে একটা কমন পয়েন্ট হবে, এবং সেই কমন পয়েন্টের সঙ্গে আমরা যুক্ত করব একটা আর্থ ফল্ট রিলে। এখানে আমরা যুক্ত করব একটা আর্থ ফল্ট রিলে। এবার সেই আর্থ ফল্ট রিলের সঙ্গে আমরা এই পয়েন্ট যেটা নিউট্রাল পয়েন্ট ছিল সেটাকে
যুক্ত করে রেখে দিলাম। তাহলে এইটা একটা কয়েল হলো, রেড একটা কয়েল, ব্লু একটা কয়েল, মানে এই দুটো হচ্ছে ওভার কারেন্ট কয়েল। আর গ্রিন রং দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে ধরো আর্থ ফল্টের একটা কয়েল, এবং আর্থ ফল্ট রিলে কয়েল বেসিক্যালি মনে করতে পারো এটা একটা আর্থ ফল্ট রিলের কয়েল, এটা একটা ওভার কারেন্ট রিলে কয়েল। আর রেড ফেজ ব্লু ফেজে যেটা আছে সেটাও একটা ওভার কারেন্ট কয়েল। ঠিক আছে, এবার এই আর্থ ফল্ট আর ওভার কারেন্ট এই কয়েলগুলোর সঙ্গে তো কন্ট্যাক্ট থাকবে, রিলের সঙ্গে আমরা সবসময় জানি কন্ট্যাক্ট থাকে, তাহলে রেড ফেজের যে কয়েল তার করসপন্ডিং একটা কন্ট্যাক্ট তো আমাদের থাকবে। এইরকম একটা কন্ট্যাক্ট আছে ধরো, যেটা এই কয়েলের মধ্যে কারেন্ট গেলে বা কয়েলটা এনার্জাইজড হলে এই কন্ট্যাক্টটা ক্লোজ হয়, যেরকম আগেরটার ক্ষেত্রে আমি বলেছিলাম ডিফারেন্সিয়ালে ওই ধরনের কন্ট্যাক্টের অ্যাপ্লিকেশন তোমরা দেখেছো। নেক্সট এই আর্থ ফল্ট কয়েল যেটা আছে তার করসপন্ডিংও একটা আমাদের এরকম কন্ট্যাক্ট আছে। এখানে এই সবুজ রঙের যে কন্ট্যাক্টটা আমি দেখাচ্ছি এটা কখন ক্লোজ হয়, যখন এই আর্থ ফল্ট কয়েলটা এনার্জাইজড হয় তখন। আর একটা আছে আমাদের ব্লু ফেজের জন্য, ব্লু ফেজের করসপন্ডিংও ধরো এখানে একটা আমাদের এরকম একটা কন্ট্যাক্ট আছে। ঠিক আছে, নীল রং দিয়ে দেখালাম, এখানে একটা কন্ট্যাক্ট এরকম আছে। আচ্ছা, এবার এই যে কন্ট্যাক্টগুলো, এই কন্ট্যাক্টের একটা দিক মানে বাঁ দিকের দিকগুলো ধরো এইটা সবুজ রঙের বাঁ দিকটা এবং লাল রঙের বাঁ দিকটা, এগুলোকে আমরা কমন করে দেবো। কমন করে একটা পয়েন্ট তৈরি করবো, ধরো এই তিনটেকে নিয়ে এইটা এইটা আর এইটা, এই তিনটে পয়েন্টকে নিয়ে একটা হলো, অন্যদিকে এই তিনটেকে নিয়েও, অর্থাৎ এইটা এইটা আর এইটা, এই তিনটেকে নিয়ে একটা পয়েন্ট হলো। ঠিক আছে, এগুলোকে আমরা কোথায় জুড়বো? জুড়বোটা হচ্ছে আমরা এখানে আমাদের একটা ট্রিপ কয়েল থাকবে, সার্কিট ব্রেকার থাকলে একটা ট্রিপ কয়েল থাকে আমরা জানি। ঠিক আছে, এখানে একটা ট্রিপ কয়েল থাকলো, ধরো এটা একটা সার্কিট ব্রেকারের ট্রিপিং কয়েল, মানে এটাতে পাওয়ার গেলেই সার্কিট ব্রেকার ট্রিপ হয়ে যাবে। তো ট্রিপ কয়েলকে এমনি তো যাবে না, ট্রিপ কয়েলের সঙ্গে একটা ব্যাটারিও থাকবে। আর ট্রিপ কয়েলের একটা দিক আমার এই ধরো এই কন্ট্যাক্টের সঙ্গে যুক্ত হয়েছে, একটা দিককে আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম এরকম, একটা দিকে আমরা কন্ট্যাক্টের উপরের দিকটার সঙ্গে যুক্ত করে দিয়েছি। আর নিচের দিকে কি করেছি, নিচের দিকে একটা ব্যাটারিকে লাগিয়েছি, এবং সেই ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত, ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে, মানে উপরের দিকটা ধরো পজিটিভ প্রান্ত, নিচের দিকটা ধরো নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্তটাকে নিয়ে এসে আমরা এর সঙ্গে জুড়ে দিয়েছি। তো এই হয়ে গেল আমাদের ওভারঅল কানেকশনের ব্যাপারটা। আচ্ছা, এই কানেকশনটা নিয়ে কোনো ডাউট আছে কি? কানেকশনটা বুঝতে পেরেছো? আমি ফল্টের ডেসক্রিপশনে আসিনি এখন, ফল্টের ডেসক্রিপশনে আমি পরে আসছি। ঠিক আছে, কানেকশনটা যদি বুঝতে পেরে থাকো, এখন আমি এবার ফল্ট ডেসক্রিপশনে আসবো। এটার নাম কি বলেছি আমি? এটার নাম হচ্ছে মানে এটা হচ্ছে কম্বাইন্ড লিকেজ অ্যান্ড ওভার কারেন্ট প্রোটেকশন, মানে লিকেজের হাত থেকেও বাঁচাবে, ওভার কারেন্টের হাত থেকেও বাঁচাবে। এবার ওভার কারেন্টটা হয় কখন? যদি ধরো ট্রান্সফরমারের মধ্যে কোনো একটা গ্রাউন্ড ফল্ট হয়ে গেল, ঠিক আছে, অথবা ধরো কোনো একটা ফেজ টু ফেজ শর্ট হয়ে গেল, তখন কি হবে? মানে ধরো ওভার কারেন্ট, বেসিক্যালি ওভার কারেন্ট মানে যখন লাইন টু লাইন শর্ট হবে তখনই একটা হিউজ কারেন্ট হবে, হবে তো? ধরো এরকম লাইনের সঙ্গে এই লাইন শর্ট হয়ে গেছে, সেকেন্ডারি ট্রান্সফরমারের এটা সেকেন্ডারি সাইড, এখানে ধরো ট্রান্সফরমার থেকে দুটো তার বেরিয়েছিল, সেই দুটো তার শর্ট হয়ে গেছে, এরকম শর্ট হয়ে গেছে, রেড ফেজের সঙ্গে ইয়েলো ফেজ শর্ট হয়ে গেছে। তাহলে সার্কুলেটিং কারেন্ট কোন দিকে যাবে? এমনিতে কারেন্ট কোন দিকে যাওয়ার কথা? এই দিকে যাওয়ার কথা। তাহলে এই দিক দিয়ে কারেন্ট আসবে, এই দিক দিয়ে ব্যাক করবে, এটাই তো কারেন্টের ডাইরেকশন হওয়ার কথা। তাহলে যদি সেকেন্ডারিতে এরকম কারেন্ট ফ্লো করে, তো প্রাইমারি যাবে কোথায়? প্রাইমারিতেও তো হতে হবে। তাহলে প্রাইমারির রেড ফেজের মধ্যেও কারেন্ট, সেকেন্ডারি রেড ফেজে যেদিকে হয়েছে প্রাইমারিতেও রেড ফেজে সেদিকেই কারেন্ট ফ্লো করবে, মানে ফ্রম লেফট টু রাইট। এবং এবং আর কি হবে না, আমাদের এই ইয়েলো ফেজের মধ্যে কারেন্ট কোন দিকে যাবে? ফ্রম রাইট টু লেফট, এইদিকে যাবে। তো যদি কারেন্ট এদিকে ফ্লো করে, তো কারেন্ট তো যাচ্ছে মানে কি, এই রাস্তা দিয়েই তো যাচ্ছে, কারেন্টটাকে যেতে তো হচ্ছে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়েই তো যেতে হচ্ছে। যখন এই রাস্তা দিয়ে যাচ্ছে, তার মানে কি? তার মানে আমার এই এই সিটির মধ্যে দিয়েও যাচ্ছে, আবার এই সিটির মধ্যে দিয়েও কারেন্ট এদিকে যাচ্ছে। তাহলে এই সিটির মধ্যেও কারেন্ট একটা ইনডিউসড হবে এইদিকে, এবং এর মধ্যেও একটা কারেন্ট ইনডিউসড হবে এইদিকে। ঠিক আছে, তাহলে ধরো রেড ফেজের কয়েল, এই ওভার কারেন্ট কয়েলের, তাহলে এই কারেন্টটা এদিক দিয়ে এলো, এদিক দিয়ে এলো, এদিক দিয়ে এলো, তার মানে কি ওভার কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করলো, আর এই কয়েল দিয়ে ব্যাক করে গেল কিনা? এটা যেহেতু একটা লাইন টু লাইন ফল্ট, তার মানে এখানে আমাদের অনলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টই থাকবে, এখানে আমাদের জিরো সিকোয়েন্স কারেন্টের কোনো ব্যাপার নেই। এবং জিরো সিকোয়েন্স কারেন্ট যদি না থাকে, দ্যাট মিনস তখন কিন্তু আমাদের কিন্তু আর্থ ফল্ট কয়েলের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। তো এখন আমাদের কি হয়েছে? ওভার কারেন্ট, এই রেড ফেজের ওভার কারেন্ট কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করেছে, আর এই ব্যালেন্সিং রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করেছে। ঠিক আছে, যদি ওভার কারেন্ট রেড ফেজের মধ্যে কারেন্ট ফ্লো করে,
তাহলে তো এই কয়েলটা এনার্জাইজড হয়ে গেছে, প্রচুর কারেন্ট ফ্লো করেছে। তো এটার মধ্যে যতটা কারেন্ট গেলে এটা এনার্জাইজড হওয়ার কথা ততটা ফ্লো করে গেছে। তাহলে ফ্লো করে গেলে তো আর এমনি এটা কি হবে, তখন তখন কিন্তু এই কন্ট্যাক্টটাকে টেনে নেবে, এই কন্ট্যাক্টটাকে টেনে নেবে। এই কন্ট্যাক্ট যদি টেনে নেয় তাহলে তুমি দেখো এই রাস্তাটা কিরকম ক্লোজ হয়ে গেল। ট্রিপ কয়েল এলো, ট্রিপ কয়েলের থেকে দেখো এদিক থেকে এসে এদিক থেকে এসে এই রাস্তা ক্লোজ, ব্যাটারির সঙ্গে কানেক্টেড, মানে ট্রিপ কয়েলটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড হয়ে গেল, মানে যা ভোল্টেজ এখানে দিয়ে রেখেছিলাম ট্রিপ কয়েলের একপাশে পড়ে গেল। তাহলে ট্রিপ কয়েলের একপাশে ভোল্টেজ পড়ে গেলে সার্কিট ব্রেকারটা তখন ট্রিপ হয়ে যাবে। মানে এরকম যদি কোনো লাইন টু লাইন ফল্ট হয় তার জন্য কিন্তু আমাদের ট্রিপ কয়েলটা পাওয়ার পেয়ে যাচ্ছে এবং সার্কিট ব্রেকার ট্রিপ হয়ে যাচ্ছে। তখন আমাদের ওভার কারেন্ট এই কয়েলটা সেই কাজটা আমাদের করে দেখাচ্ছে। এটা আমরা রেড টু ইয়েলো এই দুটো ফেজের মধ্যে শর্ট করে এখন দেখতে পেলাম। এবার ধরো রেড টু ইয়েলোর মধ্যে হয়নি, মনে করো আমাদের ইয়েলোর সঙ্গে ব্লু ফেজের হয়েছে, তখন কি হবে? ইয়েলোর সঙ্গে ব্লু ফেজের মধ্যে হলেও একই ব্যাপার, সার্কুলেটিং কারেন্ট এইদিকে ফ্লো করবে। ফ্লো করবে তো, মানে কারেন্টের ডাইরেকশন, ফল্ট কারেন্টের ডাইরেকশন ধরো এইটা, তার মানে রেড এর মধ্যে এইদিকে কারেন্ট ফ্লো করবে আর এর মধ্যে এইদিকে কারেন্ট ফ্লো করবে। তাহলে কোরেসপন্ডিং প্রাইমারিতেও তো কারেন্ট ফ্লো করতে হবে, সেকেন্ডারিতে পাওয়ারটা আসে কোথা থেকে? প্রাইমারি থেকেই আসে। সুতরাং প্রাইমারি ইয়েলো ফেজের মধ্যেও কারেন্ট এদিকে ফ্লো করবে এবং এর মধ্যে কারেন্ট এইদিকে ফ্লো করবে। দ্যাট মিনস এই সিটির মধ্যে কারেন্ট এইদিকে ফ্লো করবে এবং এই সিটির মধ্যে কারেন্ট এইদিকে ফ্লো করবে। ঠিক আছে, তাহলে সিটির মধ্যে যদি কারেন্টের ডাইরেকশন আমরা দেখি তাহলে এটার মধ্যে এইদিকে এলো, এদিকে এলো মানে এই ব্যালেন্সিং রেজিস্টারের মধ্যে দিয়ে এলো, এইদিকে নিচের দিকে দিয়ে এই দিক দিয়ে গিয়ে ব্যাক করে যাবে। মানে এটা দিয়ে যেতে যদি হয় তার মানে এই ওভার কারেন্ট কয়েলের মধ্যে দিয়েও কারেন্টটাকে যেতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস আমার এই ওভার কারেন্ট কয়েলটা এনার্জাইজড হবে। ওভার কারেন্ট কয়েল এনার্জাইজড হলে তখন তার কোরসপন্ডিং কন্ট্যাক্ট কোনটা? এইটাকে টেনে নেবে উপরে। এটাকে টেনে নিলে দেখো তখন আমাদের ট্রিপ কয়েলটা এই কন্ট্যাক্টের ভায়া হয়ে আমাদের ভোল্টেজটা পেয়ে যাচ্ছে, তখন আমাদের ট্রিপ কয়েল এনার্জাইজড হচ্ছে এবং তখন আমাদের সার্কিট ব্রেকারটা ট্রিপ করে যাবে। তার মানে এই ধরনের যদি কোনো ফল্ট হয় যেটা কিনা লাইন টু লাইন ফল্ট, তখন আমাদের এই ধরনের সার্কিট ব্রেকার ট্রিপ করছে। কিসের মাধ্যমে ট্রিপ করছে? না, অপারেটিং কয়েলটা এনার্জাইজড হয়ে সেটাকে ট্রিপ করছে। দ্যাট মিনস when two phases are short, then this overcurrent relay will operate. তাহলে এই আর্থ ফল্ট রিলেটাকে রাখা হয়েছে কি জন্য? আর্থ ফল্ট রিলেটার কি কাজ? দেখো, মনে করো যে কোনো একটা আর্থ ফল্ট হয়েছে, কোথাও একটা পার্টিকুলার ফেজের সঙ্গে ধরো শর্ট হয়ে গেছে আর্থ। ঠিক আছে, তখন কি হয়? আর্থ ফল্টের ক্ষেত্রে কিন্তু কারেন্টের ম্যাগনিটিউড খুব একটা বেশি, অতটাও বেশি হয় না যতটা লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে আর্থ ফল্ট হয়। মানে সরি, লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে ফল্ট কারেন্ট যতটা বেশি হয়, লাইন টু আর্থ ফল্ট হলে কিন্তু ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড অতখানা বেশি হয় না। ঠিক আছে, তার মধ্যে আমাদের লিকেজ কারেন্টও যদি ধরি, সেই লিকেজ কারেন্টও পড়ছে, মানে ফল্ট কারেন্টের মানটা এখানে কম হচ্ছে। ঠিক আছে, ফল্ট কারেন্টের মাত্রাটা কম হচ্ছে কিন্তু ফল্ট তো হচ্ছে। এবার এরকম একটা ধরো লাইন টু আর্থ ফল্ট হয়েছে রেড ফেজে, তাহলে এই রেড ফেজের মধ্যে এদিকে একটা কারেন্ট ফ্লো করবে। কোরেসপন্ডিংলি আমার এই যে প্রাইমারি আছে, প্রাইমারিতেও রেড ফেজে এরকম একটা কারেন্ট ফ্লো করবে, করবে তো। তার মানে এই দিক থেকে ফল্ট কারেন্টটাকে সাপ্লাই করবে। সুতরাং এই সিটির মধ্যে দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এই সিটির মধ্যে দিয়ে কারেন্ট এদিকে গেল, সিটির মধ্যে কারেন্ট এদিকে এলো, এদিকে এলো, এদিকে এলো, এদিকে এই অপারেটিং কয়েলের মধ্যে দিয়েও আসবে। কিন্তু যতটা ফল্ট কারেন্ট সেটা সাফিসিয়েন্ট নয় এই অপারেটিং কয়েলটাকে এনার্জাইজ করার জন্য। মানে একে এনার্জাইজ করার জন্য অনেক বেশি কারেন্ট দরকার, কিন্তু এক্ষেত্রে যতটা কারেন্ট তৈরি হচ্ছে সেটা একে এনার্জাইজ করতে পারবে না। একে তো এনার্জাইজ করতে পারলো না, কিন্তু ফল্ট কারেন্টটা যাবে কোন রাস্তা দিয়ে? এটা তো লাইন টু আর্থ ফল্ট। আর্থ ফল্ট মানে জিরো সিকোয়েন্স কারেন্ট আছে, সেটাকে আমাকে আর্থ ফল্ট কয়েলের মধ্যে দিয়েই পাঠাতে হবে। মানে ফল্ট কারেন্ট যেটা এলো, ফল্ট কারেন্টের রাস্তাটা দেখো, ফল্ট কারেন্ট এদিক দিয়ে এলো, এদিক দিয়ে এলো, অপারেটিং ওভার কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে এলো, দিয়ে এই রাস্তা দিয়ে চলে আসবে, এই আর্থ ফল্ট কয়েলের মধ্যে দিয়ে চলে আসবে, এই দিক দিয়ে চলে আসবে, এদিক দিয়ে চলে এসে এখান দিয়ে ব্যাক করবে। ঠিক আছে, এটা ধরো আমাদের গ্রাউন্ড করা আছে। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যে কারেন্টের ডাইরেকশন সেটা কিন্তু এই থ্রু দিস আর্থ ফল্ট রিলে হবে। এবার এই আর্থ ফল্ট রিলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, এ কিন্তু কম কারেন্টেই এনার্জাইজড হতে পারে, কারণ এর কারেন্ট সেটিং কম থাকে। তার মানে এটা কম কারেন্ট দিলেই এনার্জাইজড হয়। তার মানে যখন এর মধ্যে দিয়ে সামান্য কারেন্টও ফ্লো করবে, এ কিন্তু এই কন্ট্যাক্টটাকে ক্লোজ করে দেবে। যখন এই কন্ট্যাক্টটাকে ক্লোজ করে দিল, তখন দেখো আমার এই ট্রিপ কয়েল থ্রু দিস পাথ, এই পাথ দিয়ে এই পাথ দিয়ে এই দিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে তার রাস্তাটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তার মানে কিন্তু আমাদের আর্থ ফল্ট কয়েল এনার্জাইজড হলেও কিন্তু এই কন্ট্যাক্ট ক্লোজ হবে এবং তার জন্য আমাদের ট্রিপ কয়েলটা পাওয়ার পেয়ে যাবে, এবং ট্রিপ কয়েল যদি পাওয়ার পেয়ে যায় তখন সেটা সার্কিট ব্রেকারকে ট্রিপ করিয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল? আর্টটা ব্লুর সঙ্গে কানেক্ট করে দিয়েছে কেন?
কোনটা? মানে আটটা আটটা ব্লু সহ কানেক্ট করে তো। আর্থের কন্ট্যাক্ট কোনটা তাহলে? এইটা সবুজটা, এই সবুজটা, এই সবুজটা। হলুদটার কন্ট্যাক্ট কোনটা? হলুদের কোনো কন্ট্যাক্ট নেই, ওটা তো একটা রেজিস্টার, এটা সিম্পলি একটা রেজিস্টার, ঠিক আছে? ওটা হচ্ছে ব্যালেন্সিং রেজিস্টার, ওর কোনো করসপন্ডিং কন্ট্যাক্ট নেই। এটা ধরো এটা এমনি একটা রেজিস্টার, ঠিক আছে? এটা রেজিস্ট্যান্স এমনভাবে সেট করা হয় যাতে এই অপারেটিং কয়েলের যে রেজিস্ট্যান্স আর এই অপারেটিং কয়েলের যে রেজিস্ট্যান্স তার সঙ্গে এই রেজিস্ট্যান্সটা যেন সমান থাকে, এইটুকু খালি দেখা হয়। এর নাম হচ্ছে ব্যালেন্সিং রেজিস্টার। এটা কিন্তু কোনো কয়েল নয়, এর নাম হচ্ছে কি ব্যালেন্সিং রেজিস্টার, সংক্ষেপে B.R, এরকম ভাবে আমরা বলছি, ঠিক আছে? ব্যালেন্সিং রেজিস্টার এটা, এর কোনো কয়েল থাকবে না। তো এইভাবে দেখো, এইভাবে আমরা এমন একটা প্রোটেকশন সিস্টেম দেখতে পাচ্ছি যেখানে আমরা কম্বাইন্ড আর্থ ফল্ট এবং মানে লিকেজ ফল্ট এবং ফেজ ফল্ট বা ওভার কারেন্ট ফল্ট দুটোকেই আমরা কিন্তু সেন্স করে ট্রান্সফরমারটাকে আইসোলেট করতে পারছি ফল্টের হাত থেকে, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের প্রোটেকশন সিস্টেম ফর কম্বাইন্ড লিকেজ অ্যান্ড ফেজ ফল্ট, ঠিক আছে? পরের দিন আমরা আনরেস্ট্রিক্টেড এবং রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট বলে দুটো প্রোটেকশন দেখে নেব, এবং তার সঙ্গে আমরা দেখবো হচ্ছে ওভার ভোল্টেজ বা ওভার ফ্লাক্সিং প্রোটেকশন, ঠিক আছে, ট্রান্সফরমারের। আজকে এই কটাই প্রোটেকশন আমরা ডিসকাস করলাম। তার মধ্যে এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে বায়াসড ডিফারেন্সিয়াল প্রোটেকশন ফর ট্রান্সফরমার, ঠিক আছে? তো বায়াস ডিফারেন্সিয়াল প্রোটেকশন ইউজ করে কিভাবে আমরা ইন্টারনাল ফল্টের হাত থেকে ট্রান্সফরমারকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি সেটা এখানে ডিসকাস করা হলো। সেখানে কিন্তু এই সিস্টেমগুলো কিন্তু তোমরা ভালো করে রাখবে।